Hello, dear students. How are you? I hope you all are fine and staying at your home at this time of COVID 19. I'm also fine and welcome to all my online tutorial. Today, we're going to discuss about voice, an important grammatical item. So, dear student, let's start our today's class. Voice. আমরা জানি যে বয়েজের বাংলা অর্থ হচ্ছে বাচ্চ। আমরা যদি বয়েজকে বাংলায় সংজ্ঞায়ন করতে যাই যে বয়েজ কি বা বাচ্চ কি, তাহলে এই সংজ্ঞায়নটা এমন হবে যে বয়েজ হচ্ছে ক্রিয়া বা ভার্বের প্রকাশভঙ্গি, যার মাধ্যমে বোঝা যায় যে কোনো বাক্যের সাবজেক্ট কাজটি করছে, করেছে, করবে, নাকি সাবজেক্ট দ্বারা কাজটি করা হচ্ছে বা হয়েছে। অর্থাৎ কোনো একটি বাক্যে সাবজেক্ট সরাসরি কাজটি করতেছে নাকি সাবজেক্টের দ্বারা কাজটি করানো হচ্ছে, এই বিষয়টি আমরা ভার্বের প্রকাশভঙ্গি দেখে বুঝতে পারবো, এবং এটা হচ্ছে ভয়েস। আমরা যদি ইংরেজিতে এই ভয়েসের সংজ্ঞায়ন করতে যাই, আর এটা কোয়েশ্চেনটা যদি এমন হয় হোয়াট ইজ ভয়েস, দেন এর অ্যান্সারটা হবে এমন: ভয়েস ইজ দ্য ওয়ে অফ এক্সপ্রেসিং ভার্বস। যে ভয়েস হচ্ছে ভার্বের প্রকাশভঙ্গি, হুইচ ডিসক্রাইবস, যেটা বোঝায় বা যার মাধ্যমে প্রকাশ পায় ওয়েদার দ্য সাবজেক্ট ডাজ দ্য ওয়ার্ক, যে সাবজেক্ট নিজে কাজটি করছে নাকি অর ইট হ্যাজ বিন ডান বাই দ্য সাবজেক্ট, যে এই অথবা এই সাবজেক্টের মাধ্যমে কাজটি করানো হচ্ছে। আমি আবার বলতেছি যে ইংরেজিতে যদি আমরা ভয়েসের সংজ্ঞান করতে চাই, এটা এমন হবে: ভয়েস ইজ দ্য ওয়ে অফ এক্সপ্রেসিং ভার্বস। ভয়েস হচ্ছে ভার্বের প্রকাশভঙ্গি, হুইচ ডেসক্রাইবস, যার মাধ্যমে বোঝা যায় বা যেটা আমাদেরকে প্রকাশ করে আমাদের কাছে ওয়েদার দ্য সাবজেক্ট ডাজ দ্য ওয়ার্ক, যে সাবজেক্ট কি কাজটি করছে, ওয়ার ইট হ্যাজ বিন ডান বাই দ্য সাবজেক্ট, নাকি সাবজেক্টের মাধ্যমে কাজটি করানো হচ্ছে। এটা হচ্ছে ভয়েস। তাহলে এই ছিল আমাদের বয়েজের সংজ্ঞা। আমরা যদি টাইপ অফ বয়েজ বা বয়েজের প্রকারভেদ নিয়ে আলোচনা করি, তাহলে আসলে এটা কি হবে যে বয়েজ দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, অন্যটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তাহলে আমরা এখন জানবো হচ্ছে যে অ্যাক্টিভ ভয়েস কি এবং এটা স্ট্রাকচার কেমন। অ্যাক্টিভ ভয়েস আসলে যে ভয়েসে বা যে সেন্টেন্সে সাবজেক্ট নিজে সক্রিয় বা অ্যাক্টিভ হয়ে কাজ সম্পন্ন করে, সেই সেন্টেন্সের ভার্বটি অ্যাক্টিভ ভয়েস হয়। আমরা আগেই বলেছি যে ভার্বের প্রকাশভঙ্গি বা এই ক্রিয়ার প্রকাশভঙ্গি দেখে আমরা ভয়েস চিনতে পারবো। তাহলে যেই সেন্টেন্সে এই ভার্ব প্রকাশভঙ্গি দেখে আমরা এই একটি ভয়েসটা কিভাবে চিনবো, যে যেই সেন্টেন্সে সাবজেক্ট সক্রিয় থাকবে বা অ্যাক্টিভ অ্যাক্টিভ থাকবে, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। তাহলে অ্যাক্টিভ ভয়েসের ফর্মাল স্ট্রাকচারটা কেমন হবে? এটা স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। কোনো একটা সেন্টেন্সের স্ট্রাকচার যদি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট হয়, তাহলে এটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। আমরা এই অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচারগুলো সচরাচর আমাদের ইংরেজি আহ, যতগুলো সেন্টেন্স তার মধ্যে বেশিরভাগ সেন্টেন্সের স্ট্রাকচারই অ্যাক্টিভ ভয়েসে হয়, যার জন্য আমরা এই স্ট্রাকচারটি আমাদের কাছে খুবই সুপরিচিত। আমরা নিচে একটি যদি এক্সাম্পলটা লক্ষ্য করি, যেমন এক্সাম্পল আই ডু দ্য ওয়ার্ক। আমরা সবাই জানি যে এই বাক্যে সাবজেক্ট হচ্ছে আই, ভার্ব হচ্ছে ডো, এবং এই ডো ভার্বের পরবর্তী যে অবজেক্ট রয়েছে দ্য ওয়ার্ক, এটি হচ্ছে অবজেক্ট। সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট কিভাবে আইডেন্টিফাই করতে হয় সেটা আমরা পার্ট অফ স্পিচ আইডেন্টিফিকেশনে পড়েছি, টিউটোরিয়ালে দেখেছি। এরপরও যাদের এই রকম সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট বা অন্যান্য পার্ট অফ স্পিচ আইডেন্টিফিকেশনের প্রবলেম রয়েছে, তাদেরকে আমি সাজেস্ট করব যে তোমরা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ পার্ট অফ স্পিচ এর পার্ট 1 এবং পার্ট 2 ভিডিও টিউটোরিয়াল দুটি দেখে নিও, তাহলে এটা আরো সহজ হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা এখন কি জানলাম যে অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট সক্রিয় বা অ্যাক্টিভ হয়ে কাজটি সম্পন্ন করে। এটা হচ্ছে আমাদের বেসিক আইডিয়া। নাম্বার 2 হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচারটা হবে কেমন, যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, অর্থাৎ বাক্যের শুরুতে সাবজেক্ট বসবে এবং এরপরে ভার্ব হবে এবং এরপরে অবজেক্ট থাকবে। এই ক্ষেত্রে আমার একটু নোট হচ্ছে এখানে যে এই ভার্ব যে আমরা লিখেছি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই ভার্বটা আসলে একটু ভেরি করবে, একটা ভেরিয়েশন থাকবে বিভিন্ন জায়গায়। যেমন আমরা যদি টেন্সের ক্লাসিফিকেশন দেখি, যে আমাদের আমরা জানি 12টা টেন্স রয়েছে, 3টা টেন্সের আবার 4টা করে প্রকার। তাহলে এই যে বিভিন্ন টেন্সের ভার্বগুলো বিভিন্ন রকম হবে, এখানে ভার্বের ভেরিয়েশন থাকতে পারে, তবে সেন্টেন্সের মেইন স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই ক্রমটা ঠিক থাকবে। তাহলে আমরা এটা অ্যাক্টিভ ভয়েস হিসেবে ফাইন্ড আউট করতে পারবো সহজে। ঠিক আছে? আচ্ছা, আশা করি অ্যাক্টিভ ভয়েস কি এবং তার স্ট্রাকচারটা কেমন হবে এটা ক্লিয়ার। আচ্ছা, এখন হচ্ছে যে কারো কারো যদি সাবজেক্ট বা অবজেক্ট ফাইন্ড আউট করতে প্রবলেম হয়, তাহলে তাদেরকে আমি বলবো যে আমরা ইতিমধ্যে ক্লাসে পড়েছি বা ভিডিও টিউটোরিয়ালেও আমরা আহ, এটা কমপ্লিট করেছি যে সাবজেক্ট কিভাবে ফাইন্ড আউট করতে হয়। আমি আবার একটু মেনশন করে দিচ্ছি যে সাবজেক্ট ফাইন্ড আউট করার জন্য আমরা সেন্টেন্সের ভার্বকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে যে অ্যান্সারটা পাবো সেটা হবে সাবজেক্ট। আমি আবারও বলতেছি যে যদি আমরা কোনো একটা সেন্টেন্সের সাবজেক্ট ফাইন্ড আউট করতে চাই, তাহলে ওই সেন্টেন্সে যে ভার্ব থাকবে সেই ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করবো আমরা,
তাহলে যে অ্যান্সারটা পাওয়া যাবে সেটা হবে আমাদের সাবজেক্ট। যেমন এখানে নিচের দিকে যে এক্সাম্পলটা আমাদের রয়েছে, আই ডু দ্য ওয়ার্ক, তাহলে এখানে সেন্টেন্সের ভার্ব হচ্ছে ডু, ডু তো হচ্ছে করা, তাহলে ডু দ্য ওয়ার্ক কাজটি করা। আমি যদি বলি যে কে কাজটি করে, তাহলে এখানে অ্যান্সারটা আসবে কি আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি, তাহলে এখানে আইটা হচ্ছে কি বাক্যের সাবজেক্ট। আচ্ছা, তাহলে আমরা এখানে হচ্ছে এই যে আমরা বলেছি কি, কে বা কারা দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যাবে, এখন কথা হচ্ছে তাহলে আমি অবজেক্ট কিভাবে ফাইন্ড আউট করব। সাবজেক্ট আমি ফাইন্ড আউট করলাম যে কে বা কারা দ্বারা, কিন্তু আমি যখন অবজেক্ট ফাইন্ড আউট করতে যাব তাহলে এটা হচ্ছে কি বা কাকে দ্বারা প্রশ্ন করব, কাকে প্রশ্ন করব, সেম প্যাটার্ন। একদম আমরা যেভাবে ভার্বকে প্রশ্ন করে সাবজেক্ট ফাইন্ড আউট করেছি, এমনি ভাবে এখন ভার্বকেই প্রশ্ন করব কে বা কারা দ্বারা। যেমন আই ডু দ্য ওয়ার্ক, এই সেন্টেন্সটিতে ভার্ব হচ্ছে ডু, মানে আই ডু আমি করি। এখন যদি প্রশ্ন করি যে আমি কি করি, তাহলে যে কি দ্বারা প্রশ্ন করলো, আমি কি করি, হোয়াট আই ডু, আমি কি করি, তাহলে এখন কথা হচ্ছে আমি কি করি, আমি কাজ করি, দ্য ওয়ার্ক এই কাজটি করি, তাহলে এটা হচ্ছে কি বাক্যের অবজেক্ট। আমি আবারও একটু রিপিট করতেছি যে সাবজেক্ট ফাইন্ড আউট করার জন্য সেন্টেন্সের ভার্বকে কি বা সরি কে বা কারা দ্বারা প্রশ্ন করতে হবে। আমি আবার বলতেছি যে সেন্টেন্সের সাবজেক্ট ফাইন্ড আউট করার জন্য সেন্টেন্সের যে ভার্ব থাকবে এই ভার্বকে কে বা কারা দ্বারা প্রশ্ন করতে হবে, এবং অবজেক্ট ফাইন্ড আউট করার জন্য কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে সেন্টেন্সের ভার্বকে। তাহলে আমরা সহজেই সাবজেক্ট এবং অবজেক্ট ফাইন্ড আউট করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। আমরা এখন জেনেছি যে অ্যাক্টিভ ভয়েস কি এবং এর স্ট্রাকচার কেমন হয়, এবং এখানে সাবজেক্ট অবজেক্ট কিভাবে ফাইন্ড আউট করতে হয়। এখন আমরা জানবো হচ্ছে পেসিভ ভয়েস। আচ্ছা, পেসিভ ভয়েসের সংজ্ঞাটা কি হবে, যে পেসিভ যে সেন্টেন্সে সাবজেক্ট নিজে কাজটি করে না। একটু পার্থক্যটা ভালোভাবে লক্ষ্য করো, যে আমরা অ্যাক্টিভ ভয়েসে পড়েছি সেন্টেন্সে সাবজেক্ট নিজে সক্রিয় থেকে কাজটি করে, কিন্তু পেসিভ ভয়েসে কি হবে, যে সেন্টেন্সে সাবজেক্ট নিজে কাজটি করে না, বরং অবজেক্টের কাজটি তার উপরে এসে পড়ে। দেখো, যে আমি আবার রিপিট করতেছি, যে যে সেন্টেন্সে সাবজেক্ট নিজে কাজটি করে না বরং অবজেক্টের কাজটি তার উপর এসে পড়ে, তখন সে সেন্টেন্সে ভার্বের পেসিভ ভয়েস হয়। তাহলে আমরা অ্যাক্টিভ ভয়েসে জেনেছি সেন্টেন্স সক্রিয় থেকে কাজ করে, আর পেসিভ ভয়েস হচ্ছে যে সেন্টেন্সে সাবজেক্ট সক্রিয় থেকে কাজটি করে না, কিন্তু অবজেক্টের কাজটি তার উপর এসে পড়ে, অর্থাৎ কোনো একটি অবজেক্ট এই সাবজেক্টের মাধ্যমে কাজটি করিয়ে নেয়। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে পেসিভ ভয়েসের সংজ্ঞায়ন। এখন এই পেসিভ ভয়েসের স্ট্রাকচারটা কেমন হবে দেখো, যে আমরা অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার খুব সহজে জেনেছি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, কিন্তু পেসিভ ভয়েসের স্ট্রাকচারটি একটু এখানে বড় করে দেখালেও বা একটু বেশি ওয়ার্ড মনে হলে এটা খুব কঠিন কিছু না। আমরা যখন চেঞ্জিং এ যাব তখন আমাদের কাছে খুব সহজ মনে হবে। প্রথমবার দেখলে হয়তো এটা একটু সেন্টেন্সটা বড় মনে হচ্ছে বা স্ট্রাকচারটা, কিন্তু এটা আসলে খুবই সহজ। দেখো, প্রথমটা হচ্ছে কি, যে অবজেক্ট, এখানে আসলে অবজেক্টটা কিসের অবজেক্ট, এই অবজেক্টটা হচ্ছে যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, পেসিভ ভয়েসের সাবজেক্ট। অর্থাৎ এই যে আমরা উপরে অ্যাক্টিভ ভয়েসে পড়েছি যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এখানে লাস্ট যে অবজেক্টটি ছিল এই অবজেক্টটি হচ্ছে পেসিভ ভয়েসে প্রথমে বসবে। তাহলে এখানে কি কি স্ট্রাকচার হবে, যে পেসিভ ভয়েসে প্রথমে অবজেক্ট থাকে, অর্থাৎ অবজেক্টটি এখানে সাবজেক্ট হিসেবে বসবে। ঠিক আছে? আশা করি বিষয়টি ক্লিয়ার। আমি তাও আবার বলতেছি যে এই পেসিভ ভয়েসে প্রথমে হচ্ছে অবজেক্ট থাকে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, পেসিভ ভয়েসের সাবজেক্ট। তাহলে এখানে যে অবজেক্টটি আসবে এটা হচ্ছে মূলত অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, কিন্তু এই পেসিভ ভয়েসের শুরুতেই থাকবে। ঠিক আছে? তাহলে আমরা কি দেখলাম, যে অ্যাক্টিভ ভয়েস আগে প্রথমে শুরু হয়েছিল সাবজেক্ট দিয়ে, কিন্তু পেসিভ ভয়েসটা শুরু হবে কি দিয়ে, অবজেক্ট দিয়ে। যে কোনো একটা সেন্টেন্সের অবজেক্ট দিয়ে এটা শুরু হবে, কিন্তু সেই অবজেক্টটা এখানে সাবজেক্টিভ ফর্মে হবে। আমরা যখন চেঞ্জিং এ যাব তখন আরো সহজ মনে হবে। তাহলে পেসিভ ভয়েসের স্ট্রাকচারে প্রথমে হচ্ছে অবজেক্ট, এরপর হচ্ছে ভি ভার্ব। এই ভি ভার্বটা হচ্ছে টেন্স অনুযায়ী ভেরি করবে। ভি ভার্ব আমরা জানি যে এম ইজ আর, ওয়াজ আর, হ্যাভ এজ, হ্যাড, এগুলো। তো এখানে ভি ভার্ব বসবে টেন্স অনুযায়ী, এবং এরপরে ভার্বের মূল যে ভার্ব থাকবে প্রিন্সিপাল ভার্ব, তার পাস্ট পার্টিসিপল হবে, এবং এরপরে বাই, এবং এর সবার শেষে হচ্ছে সাবজেক্ট। তাহলে একটা বিষয় ভালোভাবে লক্ষ্য করো, যে আমরা অ্যাক্টিভ ভয়েস যখন পড়েছি দেখেছি যে সেন্টেন্সের শুরুতেই সাবজেক্ট বসেছে এবং সবার শেষে অবজেক্ট বসেছে, কিন্তু পেসিভ ভয়েসে কি আসবে, যে পেসিভ ভয়েসে প্রথমে অবজেক্ট বসবে এবং সাবজেক্ট সবার শেষে থাকবে বা এর পরে। ঠিক আছে? আচ্ছা, আশা করি বিষয়টি ক্লিয়ার। এবং এই যে দুটি স্ট্রাকচার, অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার এবং এই যে পেসিভ ভয়েসের স্ট্রাকচার, এই দুটি স্ট্রাকচারই খাতায় নোট করে নাও। পরবর্তীতে আমরা যখন এটি চেঞ্জিং এ যাব বা কোনো সেন্টেন্স থেকে ফাইন্ড আউট করতে যাব তখন আমাদের এটি কাজে লাগবে। এখন অনেকের প্রশ্ন হতে পারে যে স্যার এই সেন্টেন্সে এই যে স্ট্রাকচার অবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস সাবজেক্ট, এই স্ট্রাকচার অনুযায়ী আমরা সেন্টেন্স কিভাবে করব? হ্যাঁ,
এটা সেন্টেন্স এখন প্রথম প্রথম দেখে যদি তোমার কঠিন মনে হয়, কিন্তু আমরা শেষের দিকে যখন রুলস অনুযায়ী করতে যাব তখন তোমার কাছে খুব ইজি মনে হবে। এটা নিয়ে টেনশন করার কিছু নেই। চলো আমরা নিচের দিকে অন্যান্য রুলস গুলো দেখি যে কিভাবে আসলে চেঞ্জ করতে হয়। তাহলে আমরা এই প্রথম দুটি স্লাইডে জেনেছি হচ্ছে যে ভয়েস কি, ভয়েস কত প্রকার ও কি কি, অ্যাক্টিভ ভয়েসের সংজ্ঞা কি, প্যাসিভ ভয়েসের সংজ্ঞা কি, অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্সের স্ট্রাকচার কেমন হয় এবং প্যাসিভ ভয়েসের সেন্টেন্সের স্ট্রাকচার কেমন হয়। ঠিক আছে? আচ্ছা, আশা করি এই ভয়েসের বেসিক কনসেপশনটা ক্লিয়ার। আমরা এখন নিচের দিকে ভয়েস পরিবর্তনের রুলস গুলো দেখব। আসলে আমরা যখন ক্লাস 6 to 10 পর্যন্ত বা ইন্টারমিডিয়েট যেটা বলি আমরা, এখানে যতগুলো ক্লাস আছে এই ক্লাসের কোয়েশ্চেন প্যাটার্নে অ্যাক্টিভ টু প্যাসিভ অথবা প্যাসিভ টু অ্যাক্টিভ সেন্টেন্স ভয়েস চেঞ্জিং আসে। এই ভয়েস চেঞ্জিং গুলো কিভাবে করতে হবে এই জন্য আমরা একটা একটা করে রুলস ডিটেলস আলোচনা করব। তাহলে আমরা প্রথমেই দেখবো হচ্ছে অ্যাক্টিভ টু প্যাসিভ কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয়। তো চলো আমরা শুরু করি। ঠিক আছে, যে অ্যাক্টিভ টু প্যাসিভ, এই যে অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস রূপান্তর করার নিয়ম। এখন কথা হচ্ছে যে অ্যাক্টিভ টু প্যাসিভ রূপান্তর করতে গেলে আমাকে কিছু ক্রাইটেরিয়ার মধ্যে দিয়ে যেতে হবে যে কি কি জিনিস আমাকে চেঞ্জ করতে হবে এবং কি কি জিনিস চেঞ্জ করতে হবে না, এই বিষয়গুলো আমাকে একটু ডিটেলস জানতে হবে। আচ্ছা, তাহলে আমার যেই বেসিক আইডিয়াগুলো আমাদেরকে প্রথমে জানতে হবে সেটা হচ্ছে কি, প্রথম রুল নাম্বার 1 এর নাম্বার যেটা দিয়েছে যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসে অবজেক্ট হয়ে যায়। খুব ভালো করে মনে রাখো যে অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টটা আমরা যখন প্যাসিভ ভয়েসে করতে যাব সেটার অবজেক্ট হয়ে যাবে। ঠিক আছে, আবার অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্টে রূপান্তরিত হয়। আমি যদি একটু উপরের দিকে যাই, এখানে যে এক্সাম্পলটা আমরা দিয়েছিলাম যে স্ট্রাকচারে, যেমন এই যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, তাহলে এখানে লক্ষ্য করো যে প্রথমে হচ্ছে সাবজেক্ট এবং এরপরে কি সবার শেষে হচ্ছে অবজেক্ট। কিন্তু আমরা যখন প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার লিখেছি প্রথমে কি লিখেছি, অবজেক্ট, এবং সবার শেষে লিখেছি হচ্ছে সাবজেক্ট। তার মানে কি যে অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটা একদম পুরো উল্টো বা রিভার্স যেটা বলি আমরা। অর্থাৎ এই যে প্রথমে সাবজেক্ট ছিল এটা সবার শেষে চলে গিয়েছে এবং অ্যাক্টিভ ভয়েসে যে অবজেক্ট ছিল এটা বাক্যের শুরুতে চলে এসেছে। আমরা ঠিক এই রুলসটা এখানে বলেছি যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয়ে যায় এবং অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি প্যাসিভ ভয়েসে সাবজেক্টে রূপান্তরিত হয়। ঠিক আছে, আশা করি এই বিষয়টি ক্লিয়ার। আচ্ছা, তাহলে এর পরবর্তী আরেকটি বিষয় রয়েছে যে বিষয়টি খুব গুরুত্ব দিয়ে দেখতে হবে। সেটা হচ্ছে কি যে সেন্টেন্সে যে মূল ভার্বটি থাকে এই মূল ভার্বের সবসময় পাস্ট পার্টিসিপল হবে প্যাসিভ ভয়েসে। অর্থাৎ অ্যাক্টিভ থেকে যখন আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে যাব তখন যে মূল বা প্রিন্সিপাল ভার্বটি থাকবে সেই প্রিন্সিপাল ভার্বের প্যাসিভ ভয়েস করার সময় প্যাসিভ ভয়েসে সবসময় ভার্বটির পাস্ট পার্টিসিপল হবে। ঠিক আছে, এবং এরপরে যে কি কি করতে হবে যে সাবজেক্ট এবং টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব বা বি ভার্ব হয়। অর্থাৎ আমরা যে এখানে প্যাসিভ ভয়েস করার রুলসটা লিখেছি, যেমন এখানে অবজেক্ট অবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে অবজেক্ট কখন হবে, সাবজেক্ট কখন হবে, এটা আমরা এই নাম্বার এ এবং বি রুলসে জেনেছি। এবং নাম্বার এই যে সি যে রুলসটা ছিল যে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, এই যে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। কিন্তু এই যে মূল ভার্বের পাস্ট পার্টিসিপলের পূর্বে বি ভার্ব, এই বি ভার্বটা হচ্ছে এই রুলসে যে এই সাবজেক্ট এবং টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব বা বি ভার্ব হবে। অর্থাৎ এই যে এখানে অবজেক্টের পরে যে বি ভার্ব, এই বি ভার্বটি টেন্সের উপর ডিপেন্ড করে এবং সাবজেক্ট বা পার্সন অনুযায়ী এটা পরিবর্তিত হবে বা হবে। ঠিক আছে, একটু বিষয়টি এখন শুধুমাত্র নোট ডাউন করে রাখো, আমরা যখন একটা একটা করে টেন্স ডিটেলসে আলোচনা করব তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। আমরা প্রতিটা টেন্সে আলাদা আলাদাভাবে আলোচনা করব, তখন আর বিষয়টি আসলে এত কঠিন মনে হবে না। তাহলে এখানে তিনটে জিনিস বেসিক তোমাকে মনে রাখতে হবে। একটা হচ্ছে যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসে অবজেক্ট হয়ে যায়, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসে সাবজেক্ট রূপান্তরিত হয়। আর 3 নম্বর হচ্ছে কি যে মূল ভার্ব বা প্রিন্সিপাল ভার্বটি থাকে তার সবসময় প্যাসিভ ভয়েসে পাস্ট পার্টিসিপল হয়। এবং নাম্বার সি এর যে বিষয়টি সবচেয়ে গুরুত্ব দিয়ে দেখতে হবে যে সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বা বি ভার্ব হয়। অর্থাৎ এই যে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, এই মূল ভার্বের পাস্ট পার্টিসিপলের পূর্বে অক্সিলারি ভার্ব বসবে, সেটা হবে সাবজেক্ট এবং টেন্স অনুসারে। ঠিক আছে, এই যে তিনটা বিষয় এ বি সি, এই তিনটা বিষয় একটু নোট ডাউন করে রাখতে হবে। আচ্ছা, এটা হচ্ছে অ্যাক্টিভ টু প্যাসিভ এর, কিন্তু এই বিষয়টা মনে রাখতে হবে। প্যাসিভ টু অ্যাক্টিভের কিন্তু আবার অন্য রুলস, এটা ঠিক উল্টো হবে তখন। আচ্ছা, তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় আমরা এই তিনটে জিনিস মনে রাখবো যে একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। তবে এই মূল ভার্বের পাস্ট পার্টিসিপলের পূর্বে
টেন্স এবং সাবজেক্ট অনুসারে অক্সিলারি ভার্ব বা বি ভার্ব। ঠিক আছে, আশা করি বিষয়টি ক্লিয়ার। এখন কথা হচ্ছে যে আমরা সাবজেক্ট অবজেক্টের পরিবর্তন পারি, মূল ভার্বের যেই মূল ভার্ব দেওয়া থাকবে তার পাস্ট পার্টিসিপল করতে পারবো, কিন্তু এই যে টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব, তাহলে টেন্স অনুসারে অক্সিলারি ভার্বের পরিবর্তনের নিয়মগুলো কি হবে? আমরা এখন এই টেন্স অনুযায়ী এবং যে অক্সিলারি ভার্ব বা বি ভার্বগুলো পরিবর্তন করতে হবে, আমরা এখন এই অক্সিলারি ভার্ব বা বি ভার্বের পরিবর্তনগুলো একটু দেখব। আচ্ছা, দেখো যে আমরা জানি যে টেন্স মূলত প্রধানত হচ্ছে তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। আবার প্রত্যেকটা টেন্সকে চারটা ভাগে ভাগ করা যায়: সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা সাধারণত এখানে 12টা টেন্সের আলাদা আলাদা ভাগ করে পড়তে পারতাম, কিন্তু আমরা এখন হচ্ছে এখানে ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, অর্থাৎ এই যে সিম্পল বা ইনডিফিনিট যাই বলি আমরা, এই প্রত্যেকটা টেন্সের ইনডিফিনিট টেন্সগুলোকে আমরা আলাদা করে জানবো এবং গ্রুপ ওয়াইজ জানবো। এবং কন্টিনিউয়াস টেন্স, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক, পাস্ট কন্টিনিউয়াস হোক বা ফিউচার কন্টিনিউয়াস হোক, এটাকে এক ক্যাটাগরিতে জানবো। এবং পারফেক্ট টেন্সের যেই তিনটা ক্যাটাগরি, সেটা প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট বা ফিউচার পারফেক্ট, এটা এক ক্যাটাগরিতে জানবো। আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে যে আমরা যখন টেন্স অনুযায়ী অ্যাক্টিভ টু প্যাসিভ চেঞ্জ করতে যাব, বাক্যটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল যাই বলি আমরা, প্রেজেন্ট ইনডিফিনিটে থাকে, তাহলে সেখানে এই যে বি ভার্ব বা অক্সিলারি ভার্ব হবে অ্যাম ইজ আর। আবার যখন সেই বাক্যটি পাস্ট ইনডিফিনিটে থাকবে, সেটি হবে ওয়াজ ওয়্যার। এখন কথা হচ্ছে ওয়াজ ওয়্যার দুইটাই হতে পারে, কারণ এখানে সাবজেক্ট অনুযায়ী হবে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তখন ওয়াজ হবে, প্লুরাল হলে ওয়্যার হবে, বা আমরা যেরকম ভাবে এই সিঙ্গুলার প্লুরালের সঙ্গে ভার্বের বা সাবজেক্টের কম্বিনেশন করি সেরকম ভাবে হবে। ফিউচার ইনডিফিনিট যদি হয় সেখানে শ্যাল বি বা উইল বি হবে। এখন কথা হচ্ছে এই অক্সিলারি ভার্বগুলো কেন? এই অক্সিলারি ভার্বগুলো হচ্ছে, আমরা আগেই বলেছি যে অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট সরাসরি কাজ করে, প্যাসিভ ভয়েসে সাবজেক্ট সাবজেক্ট দ্বারা অন্য কেউ কাজটি করে এনে। তাহলে এই যে কাজটি করে এনে এই প্রকাশভঙ্গির জন্য বা এই যে অবজেক্ট করে নিবে, এটার জন্য আসলে এই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল পড়বে, অক্সিলারি ভার্ব দিতে হবে। এখন কথা হচ্ছে তাহলে এই যে প্রেজেন্ট ইনডিফিনিট, যেটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে নরমালি কোনো অক্সিলারি ভার্ব বসে না, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে। এই জন্য আমরা এখানে অক্সিলারি ভার্ব হিসেবে অ্যামিজার নিয়ে আসবো। এবং পাস্ট ইনডিফিনিটে সাধারণত ওয়াজার থাকে না, এটা মূল ভার্বের পাস্ট ফর্ম থাকে, মাঝে মধ্যে থাকে ওয়াজার, কিন্তু সেটা প্রিন্সিপাল ভার্ব হিসেবে। তাহলে এখানে আমরা যখন ভয়েস চেঞ্জ করতে যাব তখন সেখানে আমরা ওয়াজার ব্যবহার করব বি ভার্ব হিসেবে, অর্থাৎ মূল ভার্বের পাস্ট পার্টিসিপলের পূর্বে। আবার যখন ফিউচার ইনডিফিনিট থাকবে, ফিউচার ইনডিফিনিটে আমরা শ্যাল বি বা উইল বি ব্যবহার করব মূল ভার্বের পাস্ট পার্টিসিপলের পূর্বে প্যাসিভ ভয়েস করার সময়। ঠিক আছে, আচ্ছা, এখন হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। এই কন্টিনিউয়াস টেন্সে হচ্ছে যে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, আমরা জানি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে অ্যাম ইজার প্লাস ভার্ব প্লাস আইএনজি স্ট্রাকচারে যে টেন্সটি। তাহলে এই অ্যাম ইজার প্লাস ভার্ব প্লাস আইএনজি যে স্ট্রাকচারটি হয়, এখানে অক্সিলারি ভার্বের জায়গায় অ্যাম বিং, ইজ বিং অথবা আর বিং বসাইতে হবে। মোট কথা হচ্ছে কি, যে যেই অক্সিলারি ভার্বটি থাকবে সেই অক্সিলারি ভার্ব টেন্স অনুযায়ী কন্টিনিউয়াস টেন্স হলে বিং বসবে, শুধুমাত্র বিং, বিইএনজি, বিং। এই বিষয়টি একটু ভালো করে খেয়াল করো যে কন্টিনিউয়াস টেন্স হলে সেখানে অক্সিলারি ভার্বের পরে সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্ব বসানোর পরে বিং বসবে। এবং যদি সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় তাহলে অ্যাম বিং, ইজ বিং অথবা আর বিং। এবং যদি সেটা পাস্ট কন্টিনিউয়াস হয় তাহলে সেটা ওয়াজ বিং অথবা ওয়ার বিং। অর্থাৎ অক্সিলারি ভার্বটা ঠিকই থাকবে, ওয়াজ অথবা ওয়ার, সাবজেক্ট অনুযায়ী বসানোর পরে শুধুমাত্র বিং যুক্ত করতে হবে কন্টিনিউয়াস হলে। যদি সেটা ফিউচার কন্টিনিউয়াস হয় তাহলে এটা শ্যাল বি এর পরে বিং অথবা উইল বি এর পরে বিং। মোট কথা হচ্ছে যে কন্টিনিউয়াস টেন্স, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক, পাস্ট কন্টিনিউয়াস হোক বা ফিউচার কন্টিনিউয়াস হোক, যে অক্সিলারি ভার্বটি আমরা বসাবো সাবজেক্ট অনুসারে অক্সিলারি ভার্বটি বসানোর পরে কন্টিনিউয়াস টেন্স হলে প্যাসিভ ভয়েস করার সময় আমরা শুধুমাত্র বিং যুক্ত করব। ঠিক আছে, আমরা ডিটেলস যখন টেন্স ওয়াইজ আলোচনা করব তখন আরো ক্লিয়ার হবে। এখন শুধু এটা মনে রাখো যে কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভ করতে হলে অক্সিলারি ভার্বের পরে বিং বসবে। ঠিক আছে, আচ্ছা, এরপর হচ্ছে পারফেক্ট। এই পারফেক্ট টেন্সে হচ্ছে এই যে আমরা প্রথম বলছি কন্টিনিউয়াসে বিং অক্সিলারি ভার্বের পরে, এখানে এই পারফেক্ট টেন্সে সেম রুলস, শুধুমাত্র এই বিং এর জায়গায় বিন হবে। যেমন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে কি হ্যাভ, হ্যাজ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। এটা হচ্ছে টেন্সের স্ট্রাকচার। কিন্তু আমরা যখন ভয়েস চেঞ্জ করতে যাব তখন এই যে হ্যাভ এর বা হ্যাজ এর পরে বিন বসবে, কারণ এটা হচ্ছে পারফেক্ট টেন্স। আবার যখন পাস্ট পারফেক্ট হবে তখন এই পাস্ট পারফেক্টের ক্ষেত্রে হ্যাড এর পরে বিন বসবে। তাহলে স্ট্রাকচারটা আমাদের মূলত কি দাঁড়াচ্ছে যে পারফেক্ট টেন্স, সেটা যে যে কোনো পারফেক্ট হোক, প্রেজেন্ট পারফেক্ট হোক অথবা পাস্ট পারফেক্ট হোক,
অথবা ফিউচার পারফেক্ট হোক, সবসময় টেন্স অনুযায়ী যে অক্সিলারি ভার্বগুলো বসবে সাবজেক্ট অনুসারে, সেই সাবজেক্ট অনুসারে অক্সিলারি ভার্বগুলো বসার পরে শুধুমাত্র বিন যুক্ত করতে হবে। তাহলে আমরা এখানে শর্টকাট দুটো টেকনিক ফলো করতে পারি। এক হচ্ছে যে কন্টিনিউয়াস টেন্স হলে সেখানে বিং বসবে অক্সিলারি ভার্বের পরে, আর পারফেক্ট টেন্স হলে এই অক্সিলারি ভার্বের পরে বিন বসবে। ঠিক আছে? আচ্ছা, আশা করি বিষয়টি ক্লিয়ার। তাহলে এই হচ্ছে অ্যাক্টিভ টু প্যাসিভ অক্সিলারি ভার্ব চেঞ্জিং এর রুলস। আমরা সহজে দুইটা শর্ট টেকনিক পেয়েছি এখানে, যে ইনডিফিনিটের ক্ষেত্রে হচ্ছে এই রুলসগুলো, আর কন্টিনিউয়াসের ক্ষেত্রে হচ্ছে বিং, আর পারফেক্টের ক্ষেত্রে হচ্ছে বিন। ঠিক আছে? আশা করি বিষয়টি ক্লিয়ার। এরপর যাদের এখনো ক্লিয়ার হয়নি, আমরা নিচের দিকে যখন টেন্স ওয়াইজ আলোচনা করবো তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমরা একটু যদি আরেকটু ব্যাকে যাই, তাহলে আমরা এখানে জেনেছি যে রুলস ওয়ানে ছিল যে তিনটি জিনিস হচ্ছে বেসিক কনসেপশন। এক হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টিভ প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয়ে যাবে, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টিভ প্যাসিভ ভয়েসের সাবজেক্টে রূপান্তরিত হবে, আবার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, তবে মূল ভার্বের পাস্ট পার্টিসিপলের পূর্বে টেন্স এবং সাবজেক্ট অনুসারে অক্সিলারি ভার্ব বসবে। এবং এই অক্সিলারি ভার্বগুলো কিভাবে পরিবর্তিত হবে, আমরা এখানে এই যে ইনডিফিনিট টেন্সে কি কি অক্সিলারি ভার্ব হবে, কন্টিনিউয়াস টেন্সে কি কি হবে, বা পারফেক্ট টেন্সে কি কি হবে, এই বিষয়গুলো আমরা এখন জেনেছি। তাহলে এই যে ইনডিফিনিট, কন্টিনিউয়াস বা পারফেক্ট, এই বিষয়গুলো বা ভার্বের পরিবর্তনগুলো তোমরা নোট করে রাখতে পারো। আচ্ছা, তাহলে চলো এখন আমরা হচ্ছে টেন্স ওয়েজ আলোচনা করি। যে টেন্স ওয়েজ আমরা প্রত্যেকটা টেন্স এর সেন্টেন্স এক্সাম্পল দিয়ে দিয়ে দেখবো যে কিভাবে এটা চেঞ্জ হয়। আচ্ছা, আমরা প্রথমে জানবো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট সিম্পল টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার নিয়ম। তাহলে আমরা যদি এই প্রেজেন্ট সিম্পল টেন্সের রূপান্তর করতে যাই, তাহলে প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট সম্পর্কে আমরা একটু আলোচনা করে নিই। যে প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আসলে স্ট্রাকচারটা কেমন হয়, সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফ্রম, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট ইনডিফিনিট এমন। তাহলে এই যে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, এই স্ট্রাকচারটি যদি আমরা নিচে থেকে একটা এক্সাম্পল লক্ষ্য করি, যেমন আই প্লে ফুটবল, তাহলে এখানে এই যে প্লে ভার্বটি প্রেজেন্ট ফর্মে দেওয়া রয়েছে এবং আই হচ্ছে সাবজেক্ট, ফুটবল হচ্ছে অবজেক্ট, এবং এরপরে কি রয়েছে, দ্য ইট রাইস। তাহলে এই যে দ্য ইট রাইস, এখানে ইট ইট হচ্ছে ভার্ব, দ্য হচ্ছে সাবজেক্ট, রাইস হচ্ছে অবজেক্ট। তাহলে এই যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার। এবং এই ভার্বটি যেহেতু প্রেজেন্ট ফর্মে রয়েছে, তাহলে আমরা সহজেই ফাইন্ড আউট করতে পারতেছি যে এই সেন্টেন্সটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। ঠিক আছে? তাহলে আমাকে ভয়েস চেঞ্জ করার জন্য কি করতে হবে, যে প্রথমে হচ্ছে ভয়েস চেঞ্জ করার জন্য সেন্টেন্সটা দেখে টেন্সটা আইডেন্টিফাই করতে হবে, যে এই সেন্টেন্সটা যে আমি চেঞ্জ করব ভয়েসে, অ্যাক্টিভ টু প্যাসিভ করবো বা প্যাসিভ টু অ্যাক্টিভ করবো, যে কোনো ভয়েসেই তুমি কনভার্ট করতে যাও, তোমাকে প্রথমে এই সেন্টেন্সটি দেখে তার টেন্সটি আইডেন্টিফাই করতে হবে যে এই সেন্টেন্সটি কোন টেন্সে রয়েছে। তাহলে এটা যেহেতু ভার্বের প্রেজেন্ট ফর্মে রয়েছে, কোনো অক্সিলারি ভার্ব নেই বা অ্যামিজার যুক্ত নেই বা ভার্বের পাস্ট পার্টিসিপল নেই, তাহলে আমরা সহজে এটা ফাইন্ড আউট করতে পারি যে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। তাহলে আমি তোমাদেরকে বলবো যে একটি সেন্টেন্স যখন দেয়া থাকবে ভয়েস চেঞ্জ করার জন্য, সেটা অ্যাক্টিভ টু প্যাসিভ হোক বা প্যাসিভ টু অ্যাক্টিভ হোক, প্রথমে সেন্টেন্সটি দেখে তুমি ফাইন্ড আউট করে নিবে যে সেন্টেন্সটি কোন টেন্সে রয়েছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, এই দুটো এক্সাম্পল আমরা রুলসটি আলোচনা করবো বা স্ট্রাকচারটি রয়েছে এই স্ট্রাকচারটি দেখবো এবং সে সঙ্গে এটি পরিবর্তন করার চেষ্টা করবো, দেখি। আচ্ছা, অ্যাক্টিভ টু প্যাসিভের আমরা আগে স্ট্রাকচারটি পড়েছি, যে অবজেক্টের সাবজেক্ট। তাহলে এখন আই প্লে ফুটবল, এই যে প্রথম যে এক্সাম্পলটি রয়েছে আই প্লে ফুটবল, এই সেন্টেন্সে আই হচ্ছে সাবজেক্ট, ভার্ব হচ্ছে প্লে, আর অবজেক্ট হচ্ছে ফুটবল। তাহলে এখানে অবজেক্ট হচ্ছে ফুটবল। তাহলে আমরা কি বলেছি, যে প্যাসিভ ভয়েস করার জন্য প্রথমে অবজেক্টের সাবজেক্ট হবে। তাহলে এখানে অবজেক্ট যেহেতু ফুটবল, আমরা অবজেক্টকে প্যাসিভ ভয়েসে প্রথমে নিয়ে আসলাম ফুটবল সাবজেক্ট। তাহলে আমাদের প্রথম স্টেপ, এই যে অবজেক্ট এর সাবজেক্ট, বিষয়টি ক্লিয়ার। প্রথমে আমরা নিয়ে এসেছি ফুটবল, অর্থাৎ অবজেক্টকে সাবজেক্ট করেছি। এরপরে দেখো যে এম ইজ আর, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমরা যখন অক্সিলারি ভার্বের পরিবর্তন পড়েছি বা তোমরা নোট করেছো, বিষয়টি লক্ষ্য করেছো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্বে এম ইজ আর হয়। এখন কথা হচ্ছে ফুটবলের পরে কি হবে, এম ইজ আর। আমরা সবাই জানি যে ফুটবলের পরে এখানে ইজ হবে। তাহলে এখানে হচ্ছে ইজ, এই যে সাবজেক্ট অনুযায়ী এখানে ইজ বসলো, এখানে কিন্তু তুমি ইচ্ছা করলে এম বসাতে পারবে না। কেন বসাতে পারবে না? কারণ সাবজেক্ট অনুযায়ী এখানে এম বসবে না। আচ্ছা, তাহলে এখানে কথা হচ্ছে এই যে টেন্স অনুসারে এখানে অক্সিলারি ভার্ব হবে। তাহলে এই প্রথমে হচ্ছে টেন্সের জন্য এখানে এম ইজ আর থেকে অ্যাক্টিভ ভার্ব বসবে, আবার ফুটবল যেহেতু সিঙ্গুলার এই জন্য এখানে ইজ বসেছে। ক্লিয়ার? তাহলে স্ট্রাকচারটি একটু আবার ফলো করো, যে প্রথমে হচ্ছে অবজেক্টের সাবজেক্ট, আমাদের বাক্যে এই ফুটবল ছিল অবজেক্ট, আমরা সাবজেক্ট নিয়ে এসেছি ফুটবল। এবং নাম্বার 2 হচ্ছে কি, যে এম ইজ আর, এখানে ফুটবল যেহেতু সাবজেক্ট, তাহলে এখানে এম ইজ আর এর জন্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হওয়াতে বাক্যটি এখানে বসেছে ইজ। এরপরে হচ্ছে কি, যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম,
তাহলে এখানে ভার্ব ছিল হচ্ছে প্লে, আমরা জানি যে প্লে এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে প্লে, তাহলে এখানে হচ্ছে প্লে। এরপরে কি বসেছে বাই, আমরা এখানে দিলাম হচ্ছে বাই, এবং এরপরে হচ্ছে সাবজেক্টের অবজেক্ট। আমাদের বাক্যের সাবজেক্ট ছিল হচ্ছে আই, তাহলে আমরা জানি যে সাবজেক্ট যদি অবজেক্ট হয়ে যায় তাহলে সেটা অবজেক্টিভ ফর্মে হবে। তাই এখানে এই যে আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। ঠিক আছে, তাহলে এখানে পুরো সেন্টেন্সটা আবার লক্ষ্য করো যে অবজেক্টের সাবজেক্ট, আমরা এখানে সাবজেক্ট অবজেক্ট ছিল ফুটবল, এখানে সাবজেক্ট নিয়ে এসেছি ফুটবল। আবার অ্যামিজার, তাহলে আমরা এখানে ফুটবলের পরে এখানে ইজ দিয়েছি কারণ ফুটবল সিঙ্গুলার এবং এই টেন্সটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। এরপর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে এখানে ভার্ব ছিল হচ্ছে প্লে, তাহলে প্লে এর পাস্ট পার্টিসিপল হচ্ছে প্লেড। এরপর হচ্ছে বাই এবং এরপর হচ্ছে সাবজেক্ট, বাইয়ের পরে যেটা বসেছে সেটা হচ্ছে মি, মিটা হচ্ছে সাবজেক্ট। আমরা জানি যে এখানে আই ছিল সাবজেক্ট, এটা যেহেতু এখানে অবজেক্ট হিসেবে বসেছে এজন্য এটা অবজেক্টিভ ফর্মে হবে। আচ্ছা, এখানে একটা বিষয় বলে নেওয়া ভালো যে আমরা যখন পার্ট অফ স্পিচ আইডেন্টিফিকেশন পড়েছিলাম তখন আমাদের একটা রুলস ছিল এমন যে প্রেপোজিশনের পরে সবসময় অবজেক্টিভ ফর্ম বসে, মনে আছে? আচ্ছা, যাদের মনে আছে তাদেরকে থ্যাংক ইউ মনে রাখার জন্য, আর যাদের মনে নেই তারা একটু মনে করে নাও। সেটা হচ্ছে এমন, আমাদের এই যখন আমরা এই যে নাউন প্রনাউন আইডেন্টিফিকেশন পড়েছিলাম, প্রেপোজিশন পড়েছিলাম, তখন আমাদের রুলসটা এমন ছিল যে প্রেপোজিশনের পরে সবসময় নাউন বা প্রনাউন হয় এবং নাউন বা প্রনাউন হলে সেই প্রনাউনটি সবসময় অবজেক্টিভ ফর্মে বসে। ঠিক আছে, তাহলে এখানে যে বাই যেহেতু প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে এখানে এই আই সাবজেক্টটি অবজেক্টিভ ফর্মে বসেছে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা এই যে নাউন প্রনাউন আইডেন্টিফিকেশনও করতে পারি। আর আমাদের এখানে স্ট্রাকচারেও লেখা আছে যে বাইয়ের পরে সাবজেক্টের অবজেক্ট হবে বা অবজেক্টিভ ফর্ম হবে। ঠিক আছে, এক্সাম্পলটা আশা করি ক্লিয়ার। আমরা যদি দ্বিতীয় এক্সাম্পলটা আরেকটু দেখে নিই তাহলে আমাদের মনে বিষয়টা আরো ক্লিয়ার হবে। দেখো, যেখানে একটি অ্যাক্টিভ সেন্টেন্স দেওয়া রয়েছে, দ্য ইট রাইস, তাহলে এই বাক্যের সাবজেক্ট কোনটি? হ্যাঁ, এক্স্যাক্টলি, এই দ্যাটা হচ্ছে সাবজেক্ট আর ইট হচ্ছে ভার্ব এবং এই রাইস হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা স্ট্রাকচারে কি পড়েছি যে যদি সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে এটা যেহেতু ভার্বের প্রেজেন্ট ফর্ম দেওয়া আছে তাহলে এটা ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট থেকে প্যাসিভ ভয়েসে কনভার্ট করতে গেলে কি করতে হবে? প্রথমে অবজেক্টের সাবজেক্ট, তাহলে এখানে রাইস হচ্ছে অবজেক্ট, আমরা নিলাম হচ্ছে এখানে সাবজেক্ট রাইস। ঠিক আছে, আর সবাই জানো যে সেন্টেন্সের শুরুতে যে ওয়ার্ডটি থাকবে তার ফার্স্ট লেটার সবসময় ক্যাপিটাল হয়, যেন রাইসের আরটা এখানে ক্যাপিটাল লেটার দেওয়া রয়েছে। আচ্ছা, তাহলে অবজেক্টের সাবজেক্ট এটা ক্লিয়ার। এরপর হচ্ছে কি অ্যামিজার, রাইস, রাইসের পরে ইজ বসবে, সবাই জানো কেন হয়েছে এটা সাবজেক্ট অনুসারে। এরপরে কি ভার্বের পাস্ট পার্টিসিপল, আমাদের এই অ্যাক্টিভ সেন্টেন্সে ভার্ব ছিল হচ্ছে ইট, ইটের পাস্ট পার্টিসিপল হচ্ছে ইটেন। ঠিক আছে, তাহলে প্রথমে হচ্ছে অবজেক্টের সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস এখানে বলবো হচ্ছে বাই, এই যে স্ট্রাকচার মূল ভার্বের পাস্ট পার্টিসিপলের পরে হচ্ছে বাই, তাহলে এই যে ইটেনের পরে হচ্ছে বাই, এরপর হচ্ছে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। আমাদের এখানে সাবজেক্ট ছিল হচ্ছে দে, এখানে এই যে অবজেক্টিভ ফর্ম বসছে হচ্ছে দ্যাম। ঠিক আছে, সাবজেক্টের অবজেক্ট, এই যে এখানে প্রথম বাক্যে সাবজেক্ট ছিল দে, এই দে এর অবজেক্ট বসেছে দ্যাম। ক্লিয়ার? আশা করি দুটো এক্সাম্পলে তোমাদের এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস চেঞ্জটা ক্লিয়ার। আচ্ছা, এই বিষয়ে যদি এরপরেও কারো কোনো কোয়েশ্চেন থাকে জানার তাহলে আমাকে সেটা কমেন্টের মাধ্যমে মেসেজের মাধ্যমে জানিও, আমি যথাসাধ্য চেষ্টা করবো সেটা সমাধান দেওয়ার জন্য। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এখন জেনেছি হচ্ছে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে কিভাবে অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হয়, সেটা স্ট্রাকচার। আসলে দেখো যে আমাদের স্ট্রাকচারটা পুরোপুরি ঠিক আছে, এখানে যদি কারো এই স্ট্রাকচারটি দেখে খুব কঠিন মনে হয় যে আমি এখানে আসলে এই কঠিন মনে হচ্ছে আমার, তাহলে আমি বলবো যে এটা তোমরা কিভাবে মনে রাখতে পারো। মনে রাখার জন্য একটা শর্টকাট টেকনিক রয়েছে এমন যে এখানে হচ্ছে তুমি এমন ভাবে মনে রাখতে পারো, এটা হচ্ছে যে ও এ পি বি এস। আমি যদি এমন বলি যে এই যে ও এ পি বি এস, এই স্ট্রাকচারটা আমি এখানে কেন লিখেছি দেখো, যে এই ও এ পি বি এস স্ট্রাকচারটি লেখার কারণটা হচ্ছে এটা হচ্ছে শর্টকাট। যে আমি যেখানে স্ট্রাকচারটি লিখেছি যে অ্যাক্টিভ টু প্যাসিভ, এই প্যাসিভ এর এত বড় স্ট্রাকচারটা যদি কারো মনে রাখতে সমস্যা হয় তাহলে শর্টকাটে মনে রাখতে পারো, সেটা হচ্ছে ও এ পি বি এস। কেন ও এ পি বি এস? যেমন দেখো আমরা প্রথমে কি বলেছি অবজেক্টের সাবজেক্ট, তাহলে এখানে বলেছি হচ্ছে ও, তাহলে ও দিয়ে যখন তুমি বলো ও এ পি বি এস তাহলে ও ওয়ার্ডটা দ্বারা হচ্ছে অবজেক্টকে মেনশন করবে, বা এই অবজেক্টের পুরো ওয়ার্ডের আমরা ফার্স্ট লেটারটি নিয়েছি ও। ঠিক আছে, তাহলে এই ও দিয়ে হচ্ছে অবজেক্ট, অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম। এবার হচ্ছে এ দিয়ে হচ্ছে অক্সিলারি ভার্ব বা ভি ভার্ব, অর্থাৎ এই যে অবজেক্টের সাবজেক্টের পরে এই যে অ্যামিজার এটা হচ্ছে ভি ভার্ব, এই জন্য আমরা ও এর পরে বলেছি এ দিয়ে হচ্ছে অক্সিলারি ভার্ব। তাহলে প্রথমে হচ্ছে অবজেক্ট, এরপরে হচ্ছে অক্সিলারি ভার্ব, এরপরে বলেছি কি পি, পি দিয়ে হচ্ছে
পাস্ট 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 পার্টিসিপল, যে আমরা যে প্রিন্সিপাল ভার্ব থাকবে তার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে প্রথমে হচ্ছে অবজেক্ট, এরপরে হচ্ছে এ দিয়ে হচ্ছে অক্সিলারি ভার্ব, পি দিয়ে হচ্ছে পাস্ট পার্টিসিপল, এবং এরপরে দেখো বাই, এই বাইয়ের জন্য আমরা প্রথমে নিয়েছি হচ্ছে বি, এবং সবার শেষে হচ্ছে সাবজেক্টের অবজেক্ট, তাহলে এই যে সাবজেক্টের জন্য নিয়েছি এস। তাহলে কারোর যদি এই স্ট্রাকচারটি মনে রাখতে কষ্ট হয় তাহলে এই পাঁচটি লেটার একসঙ্গে মনে রাখতে পারো, কিন্তু এটা ক্রমটা ঠিক রাখতে হবে, যে ও এ পি বি এস, অর্থাৎ অবজেক্টের সাবজেক্ট, এ দিয়ে হচ্ছে অক্সিলারি ভার্ব, পি দিয়ে হচ্ছে পাস্ট পার্টিসিপল, বি দিয়ে হচ্ছে বাই, আর এস দিয়ে হচ্ছে সাবজেক্টের অবজেক্ট। ঠিক আছে, আশা করি এখন বিষয়টি সহজেই মনে রাখা যাবে। তাহলে এই যে অ্যাক্টিভ টু প্যাসিভ করার পুরো স্ট্রাকচারটা হচ্ছে এটি, কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে একই অক্সিলারি ভার্ব দিয়ে কিন্তু সবসময় করা যাবে না। যেমন এখানে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই জন্য আমরা অ্যামিজার দিয়েছি। যদি এটা অন্য কোনো টেন্স হয় তাহলে কিন্তু এটার অক্সিলারি ভার্বটা চেঞ্জ হবে। ঠিক আছে, তবে বেসিক যে স্ট্রাকচারটা সেটা এই যে অবজেক্টের সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট, এই স্ট্রাকচারটাই থাকবে। তাহলে এই পুরো স্ট্রাকচারটি তুমি এই পাঁচটি লেটারের মাধ্যমে মনে রাখতে পারো। একটা হচ্ছে ও এ পি বি এস। ঠিক আছে, ও দিয়ে হচ্ছে, আমি আবার বলতেছি, ও দিয়ে হচ্ছে অবজেক্টের সাবজেক্ট, এই অবজেক্টের ও, আর এ দিয়ে হচ্ছে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্বের হচ্ছে এ, পি দিয়ে হচ্ছে পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল হচ্ছে পি, আর বি দিয়ে হচ্ছে বাই, বাইয়ের ফার্স্ট লেটার বাই, বি, আর এস দিয়ে হচ্ছে সাবজেক্টের অবজেক্টের, এই যে সাবজেক্টের মেনশন করার জন্য ফার্স্ট লেটার এস। ঠিক আছে, তাহলে এই যে ও এ পি বি এস, এটি যদি তুমি সংক্ষেপে এই পাঁচটি লেটার মনে রাখো তাহলে পুরো স্ট্রাকচারটি তোমার আশা করি মনে থাকবে। আমি আবার রিপিট করতেছি, ও দিয়ে হচ্ছে অবজেক্টের সাবজেক্ট, এরপরে অক্সিলারি ভার্ব, পি দিয়ে পাস্ট পার্টিসিপল, বি দিয়ে হচ্ছে বাই, এবং এস দিয়ে হচ্ছে সাবজেক্টের অবজেক্ট। ঠিক আছে, আশা করি বিষয়টি ক্লিয়ার। যাদের বিষয়টি এরপরে মনে থাকবে না তারা বিষয়টি নোট করে রাখো, এবং এটা যদি এক দুইবার দেখো অন্য কোনো টাইমে প্রতিদিন, তাহলে হয়তো মাথায় এটা সেট হয়ে যাবে, তখন আরো ইজি মনে হবে। তাহলে আমরা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অ্যাক্টিভ টু প্যাসিভ করার রুলসটি এখানে দেখলাম। চলো আমরা এখন পরবর্তী টেন্সটি দেখি। পরবর্তী টেন্সটি হচ্ছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ টু প্যাসিভ করার রুলস। তোমাদের কি মনে আছে যে কন্টিনিউয়াস টেন্সে যুক্ত করার জন্য অক্সিলারি ভার্বে কি বসে? আমরা যদি একটু উপরের দিকে যাই, কন্টিনিউয়াস টেন্স অক্সিলারি ভার্ব চেঞ্জ, দেখো এই যে কন্টিনিউয়াস টেন্সে যখন অক্সিলারি ভার্ব চেঞ্জ করতে হবে তখন অক্সিলারি ভার্বের পরে বিং বসবে। মনে আছে এটা? এটা মনে রাখতে হবে যে বিং কন্টিনিউয়াস টেন্সে অ্যাক্টিভ টু প্যাসিভ করার সময় অবশ্যই বিং বসবে। আচ্ছা দেখো আমরা এখন টেন্সে ফিরে যাই, যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস রূপান্তর করার নিয়ম। তাহলে আমরা যেরকম উপরে স্ট্রাকচারটি দেখেছি এখানে সেম স্ট্রাকচার, শুধুমাত্র অক্সিলারি ভার্বের ক্ষেত্রে ভেরিয়েশন। যেমন দেখো আমরা ও এ পি বি এস বলেছি না, তাহলে এখানে দেখো এই যে ও অবজেক্টের সাবজেক্ট, এ অক্সিলারি ভার্ব, এখানে যেহেতু কন্টিনিউয়াস টেন্স আমরা আগেই বলেছি এখানে বিং হবে, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, এই জন্য এম বিং, ইজ বিং অথবা আর বিং হবে। এবং এরপরে কি হবে, যে ও এ, এরপর হচ্ছে কি পি, এই যে ভার্বের পাস্ট পার্টিসিপল পি। ঠিক আছে, যে মূল ভার্ব থাকবে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। এরপরে কি ও এ পি, এরপর হচ্ছে বি, এই যে বি দিয়ে হচ্ছে বাই, এবং এরপরে হচ্ছে কি এস, এস হচ্ছে এই সাবজেক্টের অবজেক্ট। ঠিক আছে, তাহলে এই যে এখানে প্রথমে অবজেক্টের সাবজেক্ট, এরপর হচ্ছে টেনশনের যে অক্সিলারি ভার্ব, এবং এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, এবং এরপর হচ্ছে বাই, এবং সবশেষে সাবজেক্টের অবজেক্ট। ঠিক আছে, আচ্ছা দেখো এখন হচ্ছে আমরা যদি টেন্স অনুযায়ী স্ট্রাকচারটি একটু একটা এক্সাম্পল দেখি, যেমন আই এম প্লেইং ফুটবল। আই এম প্লেইং ফুটবল, এটা হচ্ছে দেখি বোঝা যাচ্ছে যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কেন? কারণ এই যে এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে স্ট্রাকচার। আবার দেখো দ্বিতীয় এক্সাম্পলটি, হি ইজ ইটিং রাইস, এটাও তো সহজে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার। তাহলে এইরকম ভাবে যদি কোনো সেন্টেন্স পাওয়া যায় যে ভয়েস চেঞ্জ করতে হবে অ্যাক্টিভ টু প্যাসিভ, এবং সেই সেন্টেন্সটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, তাহলে আমরা এটা কিভাবে চেঞ্জ করব? সেম স্ট্রাকচার, সেই আগের মতোই ও এ পি বি এস। প্রথমে কি করতে হবে, অবজেক্টকে সাবজেক্ট, তাহলে এই যে আই এম প্লেইং ফুটবল সেন্টেন্সের অবজেক্ট কি? হ্যাঁ এক্স্যাক্টলি, এই সেন্টেন্সে অবজেক্ট হচ্ছে ফুটবল। তাহলে বাক্যের প্রথমে হচ্ছে কি, এখানে হবে ফুটবল, সরি এখানে আসলে ফুটবলের এফটি স্মল লেটারে দেওয়া রয়েছে, এটা টাইপিং মিস্টেক, আই এম সরি ফর দ্যাট। আচ্ছা এখানে এটা ক্যাপিটাল লেটারে দিয়ে নিও। তাহলে প্রথমে হচ্ছে কি অবজেক্টের সাবজেক্ট, এরপরে কি অক্সিলারি ভার্ব টেন্স অনুযায়ী। আমরা আগেই বলেছি যে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব এটা যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে এটা এম বিং, ইজ বিং অথবা আর বিং হবে। ঠিক আছে, অর্থাৎ কন্টিনিউয়াস টেন্সের এম ইজ আর সঙ্গে হচ্ছে কন্টিনিউয়াসের জন্য বিং, প্যাসিভ ভয়েস করার রুলস। তাহলে এখানে ফুটবল যেহেতু সিঙ্গুলার, ফুটবলের সঙ্গে তো আর এম হবে না, এই জন্য আমরা বলেছিলাম যে সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্ব,
অর্থাৎ টেন্স ঠিক আছে যে এম ইজ আর বসবে, এটা ঠিক আছে, কিন্তু যে এখানে এই যে আয়ের জন্য এম বসেছে, কিন্তু ফুটবলের জন্য তার এম বসবে না, ফুটবলের জন্য ইজ বসবে। তাহলে এটা কন্টিনিউয়াস টেন্স, এই জন্য আবার বিং যুক্ত হয়েছে। তাহলে এই যে ফুটবল ইজ বিং, এই ফুটবলটা হচ্ছে কি যে অবজেক্টের সাবজেক্ট, এবং নাম্বার টু হচ্ছে কি ইজ বিং, এটা হচ্ছে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব। আমরা আগেই বলেছি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে এম বিং, ইজ বিং অথবা আর বিং হবে। এবং এরপরে কি যে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, এখানে আমরা জানি যে প্লেইং, এই প্লেইং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কি প্লেড, এবং তারপরে কি বাই, এবং এরপরে সাবজেক্টের অবজেক্ট, সাবজেক্ট হচ্ছে আয়ের জন্য মি। আবার যদি আমরা শর্টকাটে একটু আবার রিভাইজ করার চেষ্টা করি, দেখো ও, ও দিয়ে হচ্ছে কি ছিল আমাদের ও এপিবিএস, ও হচ্ছে অবজেক্ট, আমরা অবজেক্টকে নিয়ে এসেছি এ হচ্ছে অক্সিলারি ভার্ব, তাহলে এই যে ইজ বিং এটা হচ্ছে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব। আবার পিটা হচ্ছে কি এই যে ভার্বের পাস্ট পার্টিসিপল, বি এই যে বাই, এবং এরপর হচ্ছে সাবজেক্টের অবজেক্ট মি। ঠিক আছে, আশা করি বিষয়টি ক্লিয়ার। মানে এটা হচ্ছে অ্যাক্টিভ টু প্যাসিভ, সবগুলা টেন্সেরই সেম স্ট্রাকচার, বাট শুধুমাত্র এই অক্সিলারি ভার্বের ক্ষেত্রে একটু ভেরিয়েশন থাকবে। তাও আমরা প্রত্যেকটা টেন্সের ডিটেইলসে জানবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন এক্সাম্পলটি ক্লিয়ার। আমি আবার রিপিট করতেছি, দেখো যে আই এম প্লেইং ফুটবল, সেন্টেন্সটি দেখেই বোঝা যাচ্ছে যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ এম ইজ আর প্লাস বার প্লাস আইএনজি, আমরা জানি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। তাহলে এখানে প্রথমে আমাদের প্যাসিভ ভয়েস করতে হলে কি করতে হবে, যে অবজেক্টের সাবজেক্ট, তাহলে অবজেক্ট হচ্ছে ফুটবল, অবজেক্টের সাবজেক্ট। আচ্ছা, এরপরে কি যে এম বিং, ইজ বিং অথবা আর বিং, যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে ফুটবলের সঙ্গে তো আর এম বিং বা আর বিং হবে না, ফুটবল যেহেতু সিঙ্গুলার, এখন এটা হবে কি ইজ বিং। ঠিক আছে, এখন তুমি প্রশ্ন করতে পারো স্যার বিং কেন? বিং হচ্ছে কারণ আমরা অ্যাক্টিভ টু প্যাসিভ করতেছি এটা কনভার্ট। ঠিক আছে, তাহলে অ্যাক্টিভ টু প্যাসিভ কনভার্ট করার জন্য এখানে করার সময় বিং আসবে যখন কন্টিনিউয়াস টেন্স হবে। আচ্ছা, গেল আমাদের অবজেক্ট, এরপরে গিয়েছে হচ্ছে আমাদের টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, এবং এরপরে কি হবে যে ভার্বের পাস্ট পার্টিসিপল, অর্থাৎ যে মূল ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব থাকে তার পাস্ট পার্টিসিপল। এখানে দেখো আই এম প্লেইং ফুটবল, যে এম এর পরে যে প্লেইংটা রয়েছে এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, তাহলে এখানে প্লেইং এর পাস্ট পার্টিসিপল কি প্লেড, এবং এরপর স্ট্রাকচার কি বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট, তাহলে যেখানে হচ্ছে বাই, এবং আমাদের জানি যে এখানে আই এম প্লেইং ফুটবল সেন্টেন্সের সাবজেক্ট ছিল হচ্ছে আই, তাহলে আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। ঠিক আছে, কারণ এটা যেহেতু অবজেক্ট, তাহলে এখানে সাবজেক্টের অবজেক্ট বসবে, এই জন্য এখানে বাইয়ের পরে আই না হয়ে এখানে অবজেক্টিভ ফর্ম, আই এর অবজেক্টিভ ফর্ম মি বসেছে। বিষয়টি ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। আচ্ছা, এরপরও যাদের একটু সমস্যা রয়ে গেছে, আমরা দ্বিতীয় এক্সাম্পলটি একটু ডিটেলস দেখি। দেখো যেমন হি ইজ ইটিং রাইস, সেম স্ট্রাকচার, আমরা জানি যে এটা যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস সেন্টেন্স, তাহলে এখানে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট রয়েছে। তাহলে এখানে আমাদের কি করতে হবে, যে প্যাসিভ করার সময় প্রথমে অবজেক্টের সাবজেক্ট, তাহলে এখানে অবজেক্ট হচ্ছে রাইস, তাহলে বাক্যের প্রথমে কি আসবে, এই যে অবজেক্টের সাবজেক্ট রাইস। এরপরে কি হবে যে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, যেহেতু হি ইজ ইটিং রাইস, এই পুরো সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে কি হবে, এম বিং এই যে অক্সিলারি ভার্ব এম বিং, ইজ বিং অথবা আর বিং, এই জন্য এখানে রাইসের পরে হবে ইজ বিং, কারণ আমরা জানি রাইস হচ্ছে সিঙ্গুলার, এখানে এমও হবে না আরও হবে না। আচ্ছা, এরপরে দেখো যে এরপরে কি যে ভার্বের পাস্ট পার্টিসিপল, স্ট্রাকচারটিতে লক্ষ্য করো, ভার্বের পাস্ট পার্টিসিপল এম বিং, ইজ বিং, আর বিং এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে এখানে এই যে ইটিং, ইটিং এর পাস্ট পার্টিসিপল কি ইটেন। আচ্ছা, এরপরে কি বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট, তাহলে এই যে এখানে বাই, এবং আমাদের সাবজেক্ট ছিল হচ্ছে হি, আমরা জানি যে হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, এই যে এখানে। তাহলে আমরা যদি আবার এই যে সংক্ষিপ্ত যে টেকনিকটা আমরা ফলো করতেছি ও এ পিবিএস, ভালো করে লক্ষ্য করো, উপরের দিকে মেনশন করা আছে ও এ পিবিএস, এটা যদি আমরা দেখি, প্রথমে হচ্ছে অবজেক্ট, ও এ হচ্ছে অক্সিলারি ভার্ব, তাহলে এখানে ইজ বিং, পি হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ইটেন, বাই এর এই যে বি এর হচ্ছে বাই, এবং এই হিমটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, তাহলে এই যে ও অবজেক্টের সাবজেক্ট, এ অক্সিলারি ভার্ব, এবং এই যে পি ভার্বের পাস্ট পার্টিসিপল, বি বাই, এবং এই হিমটা হচ্ছে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম অবজেক্ট। ঠিক আছে, তাহলে আশা করি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এই যে অ্যাক্টিভ টু প্যাসিভ করার যে রুলসটি তোমাদের কাছে ক্লিয়ার। এরপরেও যাদের সমস্যা আছে আমি তাদেরকে বলবো যে তোমার খাতায় যে এই অবজেক্ট এর সাবজেক্ট প্লাস এমবিং, ইজবিং, আরবিং, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট, এই পুরো স্ট্রাকচারটি খাতায় লিখে নাও, এবং তুমি তোমার খাতায় আরো 10টি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ লিখো গ্রামার বই থেকে। উদাহরণগুলো লিখে সেগুলো অ্যাক্টিভ টু প্যাসিভ করার চেষ্টা করো, তাহলে তোমার জন্য বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আমি আবার রিপিট করি, যাদের এখনো
এই যে এক্সারসাইজ করতে যে সমস্যা হবে তাদেরকে বলবো যে এখনই তোমরা এই খাতায় তোমার এই স্ট্রাকচারটি লিখে নাও, অ্যাক্টিভ টু প্যাসিভ অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে স্ট্রাকচারটি রয়েছে সেই স্ট্রাকচারটি লিখে তুমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গ্রামার বইয়ে অনেক উদাহরণ রয়েছে, সেখান থেকে 5টি বা 10টি এক্সাম্পল খাতায় লিখো এবং সেই সেন্টেন্সগুলো অ্যাক্টিভ টু প্যাসিভ কনভার্ট করার চেষ্টা করো রুলসগুলো দেখে দেখে। ঠিক আছে, তাহলে হয়তো বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আশা করি বিষয়টি এখন পর্যন্ত সবার কাছে ক্লিয়ার। এরপরে যদি তোমাদের সমস্যা মনে হয় কমেন্টের মাধ্যমে বা মেসেজের মাধ্যমে আমাকে জানিও বিষয়টি। ঠিক আছে, আচ্ছা এখন দেখবো হচ্ছে আমরা দেখেছি ইতিমধ্যে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, এখন দেখবো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। সো লেটস স্টার্ট। প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি আমরা বলি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গ্রামাটিক্যাল নরমাল স্ট্রাকচার কি হয়? সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট অর এক্সটেনশন অর বাক্যাংশ যাই বলি আমরা। তাহলে এখানে যে এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে আমরা অ্যাক্টিভ টু প্যাসিভ কিভাবে রূপান্তর করব সেটা। আচ্ছা দেখো যে এটার স্ট্রাকচারটা সেম স্ট্রাকচার, আমরা যেটা বলেছি ওএপি বেস, এটা সেম সকল অ্যাক্টিভ টু প্যাসিভ করার জন্য এক, শুধুমাত্র অক্সিলারি ভার্বের জায়গায় ভেরিয়েশন আসবে কিছুটা। তাহলে প্রথম স্ট্রাকচার কি যে অবজেক্টের সাবজেক্ট সেম, আমরা আগে যে দুটো পড়েছি যে প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট কন্টিনিউয়াসে এটারও সেম স্ট্রাকচার, যে প্রথমে অবজেক্টের সাবজেক্ট, এরপরে কি হবে যে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন এবং এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। দেখো এখানে ভালো করে যে হ্যাভ বিন বা হ্যাজ বিন, আমরা আগেই বলেছি যে যতগুলো পারফেক্ট টেন্স রয়েছে সেটা প্রেজেন্ট পারফেক্ট হোক বা পাস্ট পারফেক্ট হোক অথবা ফিউচার পারফেক্ট হোক, সবগুলা পারফেক্ট টেন্সে অক্সিলারি ভার্বের পরে বিন বসবে প্যাসিভ ভয়েস করার সময়, এই যে বিন, বিইএন, বি ডাবল ইএন, বিন। ঠিক আছে, আশা করি বিষয়টি তোমার নোট করে নিয়েছি ইতিমধ্যে। তাহলে আমরা স্ট্রাকচারটি একটু প্রথম থেকে আবার দেখি। প্রথম কি হবে যে অবজেক্টের সাবজেক্ট, অন্য যে রোলগুলো আমরা পড়েছি ইতিমধ্যে সেগুলোর মতো, এরপরে হচ্ছে টেন্স অনুযায়ী যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স এজন্য হ্যাভ বিন অথবা হ্যাজ বিন এবং এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট অবজেক্ট, অর্থাৎ অন্য সকল স্ট্রাকচার আমার ঠিক থাকবে, শুধুমাত্র এই যে হ্যাভ বিন বা হ্যাজ বিনটা আমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, এবং সেই ক্ষেত্রে আরো একটু বেশি নোট করতে হবে কোন জায়গাটা, যে এই যে বিন বসে, কারণ এটা যেহেতু পারফেক্ট টেন্স এর জন্য বিন বসতেছে। তাহলে আশা করি যে এখন এই যে স্ট্রাকচার যেটি রয়েছে স্ট্রাকচারটি মনে রাখা তোমাদের জন্য এখন আর কঠিন কিছু নয়, কারণ আমরা ইতিমধ্যে শর্ট টেকনিকটা জেনে নিয়েছি। ওএপিবিএস অর্থাৎ এই যে অবজেক্টকে সাবজেক্ট ও বা হ্যাভ বিন হ্যাজ বিন, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব টেন্স অনুযায়ী, এজন্য হচ্ছে এ, বা ভার্বের পাস্ট পার্টিসিপল এজন্য হচ্ছে পি, এবং বাই হচ্ছে বি, সাবজেক্টের অবজেক্ট হচ্ছে এস। তাহলে এই যে ওএপিবিএস আমরা এই স্ক্রিনের উপরের দিকে যেটা মেনশন করা রয়েছে, তাহলে এটা হচ্ছে আমাদের শর্টকাট টেকনিক। আশা করি স্ট্রাকচারটি এখন আর তোমাদের কাছে মনে রাখা কঠিন হবে না, সহজ হবে আরো। চলো আমরা কতগুলো এক্সাম্পল দেখি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল আমি দিয়েছি এমন, যেমন হি হ্যাজ ইটন রাইস। তাহলে এখানে হি হ্যাজ ইটন রাইস এই সেন্টেন্সটি দেখে আমি প্রথমেই বলেছি যে অ্যাক্টিভ টু প্যাসিভ বা প্যাসিভ টু অ্যাক্টিভ সেন্টেন্স কনভার্ট করার জন্য প্রথমে টেন্স আইডেন্টিফাই করতে হবে। তাহলে এই সেন্টেন্সে যেহেতু সাবজেক্টের পরে আমরা হ্যাজ দেখতে পাচ্ছি এবং হ্যাজের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে আমরা সহজে এটা বুঝতে পারছি যে এই সেন্টেন্সটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। ঠিক আছে, আবার দেখো দ্বিতীয় এক্সাম্পল, আই হ্যাভ প্লেড ফুটবল। এখানে আই হ্যাভ প্লেড ফুটবল, এখানে সাবজেক্টের পরে হ্যাভের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল রয়েছে। তাহলে আমরা জানি যে হ্যাভ হ্যাজ এর পরে যখন ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। আচ্ছা, তাহলে এই দুইটা এক্সাম্পল যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, তাহলে আমাদের চেঞ্জিংটা কি হবে? সেম আগের রুলস যেভাবে আমরা পড়েছি পূর্ববর্তী টেন্সগুলো। দেখো প্রথম কি করতে হবে, অবজেক্টের সাবজেক্ট। তাহলে এখানে হি হ্যাজ ইটেন রাইস, এখানে হি হচ্ছে সাবজেক্ট, হ্যাজ ইটেন হচ্ছে ভার্ব, আর রাইস হচ্ছে অবজেক্ট। তাহলে রাইস যেহেতু অবজেক্ট আমাকে প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, এই জন্য এখানে হচ্ছে রাইস। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো যে এরপরে কি হবে যে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। রাইস যেহেতু সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন, এই জন্য কি বসবে, হ্যাজ বিন হবে সিঙ্গুলারের জন্য। আমরা জানি যে এখানে বিন কেন এসেছে, কারণ এটা হচ্ছে পারফেক্ট টেন্স, যেহেতু প্রেজেন্ট পারফেক্ট এই জন্য এখানে হ্যাজ বিন এসেছে। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্বের জায়গাটায় বসেছে। এরপরে কি বসবে, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসার পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এখানে ছিল হচ্ছে ইটেন, তাহলে ইটেন তো এটার পাস্ট পার্টিসিপল ফর্ম এখানে দেওয়া আছে, এই জন্য এটা হচ্ছে ইটেন পাস্ট পার্টিসিপল ফর্ম যেটা দেওয়া ছিল সেটাই, কারণ এটা যেহেতু অলরেডি ফর্মে দেওয়া রয়েছে। এরপরে হচ্ছে বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট, তাহলে এই যে এখানে হচ্ছে বাই বসিয়েছে আমরা, এরপরে হি ছিল হচ্ছে সাবজেক্ট, হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। ঠিক আছে,
আশা করি সেন্টেন্সের এক্সাম্পলগুলো এখন তোমার পরিবর্তনে তোমাদের সহজ মনে হচ্ছে আগের থেকে, কারণ যেহেতু আমরা ইতিমধ্যে প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের পরিবর্তন করেছি। আমি সেন্টেন্সের স্ট্রাকচারটি আবার রিভিউ করছি। দেখো, প্রথমে হচ্ছে অবজেক্টের সাবজেক্ট। এখানে এই যে হি হ্যাজ ইটেন রাইস সেন্টেন্সটিতে সাবজেক্ট হচ্ছে হি, হ্যাজ ইটেন হচ্ছে ভার্ব এবং রাইস হচ্ছে অবজেক্ট। তাহলে রাইস যেহেতু অবজেক্ট, প্রথমে হচ্ছে অবজেক্টের সাবজেক্ট রাইস আমরা এখানে প্যাসিভ ভয়েসে বসিয়েছি, এবং এরপরে কি হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। তাহলে এখানে যেহেতু রাইস যেহেতু সিঙ্গুলার, তাহলে কি বসবে? হ্যাজ বিন। এখানে প্রশ্ন করতে পারো বিন কেন? বিন হচ্ছে এটা অ্যাক্টিভ টু প্যাসিভ কনভার্ট করার রুলস, যে পারফেক্ট টেন্স হলে বিন বসে, যেহেতু প্রেজেন্ট পারফেক্ট এজন্য এখানে হ্যাজ বিন বসেছে। এবং এরপরে কি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এখানে এই যে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইটেন। আমরা জানি যে পারফেক্ট টেন্সে অলরেডি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়া থাকে, এজন্য আমরা এই ইটেন বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা এখানে দিয়েছি। এরপরে কি, যে বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট। তাহলে বাই প্লাস সাবজেক্টের অবজেক্টে যে বাই বসিয়েছি, তাহলে আমাদের এই বাক্যের সাবজেক্ট ছিল হচ্ছে হি। হি এর আমরা জানি যে এখানে অবজেক্ট যেহেতু বসবে, তাহলে এটা অবজেক্টিভ ফর্মে বসবে, তাহলে হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। এবং এই যে দ্বিতীয় এক্সাম্পলটি রয়েছে আই হ্যাভ প্লেড ফুটবল, এটা সেম রুলস আমরা কনভার্ট করেছি, যে ফুটবল হ্যাজ বিন প্লেড বাই মি। আশা করি এটার এক্সাম্পল এখন ডিটেলস বর্ণনা দিতে হবে না, তোমরা বিষয়টি বুঝতে পেরেছো, ঠিক আছে? তাহলে এই ছিল আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস কনভার্ট করার রুলস। তাহলে আমরা এখন তিনটি টেন্স জেনেছি। একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, এরপরে জেনেছি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস, এবং এখন জেনেছি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টের পরে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স জানতে পারতাম, কিন্তু আসলে এটার ব্যবহার খুব বেশি আমাদের গ্রামারে নেই, এই জন্য আমরা এটা স্কিপ করছি। আচ্ছা, এখন তাহলে আমরা এই যে প্রেজেন্ট টেন্সে তিনটা টেন্স জেনেছি। একটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, এবং এখন জেনেছি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। বিষয়টি আশা করি তোমাদের কাছে ক্লিয়ার, এবং প্রতিটা রুলসে আমি বিস্তারিত বর্ণনা করার চেষ্টা করেছি। এখন আমরা জানবো হচ্ছে পাস্ট টেন্স নিয়ে, ঠিক আছে? তাহলে চলো আমরা শুরু করি পরবর্তী স্টেপ। ভিডিওটা যেহেতু ডিউরেশনটা একটু বড় হয়ে যাচ্ছে, তোমরা ইচ্ছা করলে ভিডিওটা পজ করে একটু রেস্ট নিতে পারো, 5 মিনিট বা 10 মিনিট রেস্ট নিয়ে পরবর্তীতে আবার শুরু করতে পারো। কিন্তু আমি আসলে এখানে পজ করতেছি না বা এখানে ভিডিওটা পার্ট করতেছি না, কারণ দেখা গেছে যে বয়েজের একটা পার্ট তুমি দেখতেছো, পরবর্তী ভিডিওটা খুঁজে তুমি পাচ্ছ না, তখন দেখা যাবে যে এটার জন্য আবার অপেক্ষা করতে হবে, বা এই তোমার যে পড়ার যে ক্রমধারাটা বা এই যে ভয়েস সম্পর্কে জানার যে কমপ্লিট আইডিয়াটা, সেটা তোমার হতে হচ্ছে না, গ্যাপ ক্রিয়েট হয়ে যাচ্ছে। এই জন্য আসলে আমি পজ দিচ্ছি না। তোমাদের যদি মনে হয় যে ডিউরেশনটা খুব বেশি হয়ে যাচ্ছে, তাহলে ভিডিওটা পজ দিয়ে 5 মিনিট বা 10 মিনিট রেস্ট নিয়ে নাও, তারপরে আবার শুরু করো বা অন্য পরের দিন শুরু করো, ঠিক আছে? সো লেটস স্টার্ট अगेन। তাহলে আমরা এর পূর্বের জেনেছি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট নিয়ে। আমরা এখন জানবো হচ্ছে প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট টেন্স। যে পাস্ট ইনডিফিনিট টেন্সে অ্যাক্টিভ টু প্যাসিভ কিভাবে কনভার্ট করতে হবে সেটা আমরা অক্সিলারি ভার্বের আমরা ইতিমধ্যে জেনে নিয়েছি যে এই অ্যাক্টিভ টু প্যাসিভ করার সময় তিনটা বিষয় লক্ষ্য রাখতে হবে। একটা হচ্ছে যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসে অবজেক্ট হয়, আবার প্যাসিভ ভয়েসের অবজেক্ট অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট হয়, আবার প্যাসিভ ভয়েসে সবসময় মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয় এবং তার পূর্বে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব হয়, যে স্ট্রাকচারটা আমরা আগেই মেনশন করেছিলাম আর কি। আচ্ছা, এখন হচ্ছে যে পাস্ট ইনডিফিনিটের টেন্সের স্ট্রাকচারটি কেমন হয়? এই পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, ঠিক আছে? তোমাদের হয়তো স্ট্রাকচারটি মনে আছে, টেন্সের স্ট্রাকচারটি। আমরা চলো পরিবর্তনগুলো একটু দেখি। যেমন দেখো যে এখানে স্ট্রাকচারটি দেওয়া আছে যে কিভাবে অ্যাক্টিভ টু প্যাসিভ স্ট্রাকচার করতে হবে পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে। আমরা ইতিপূর্বে যে স্ট্রাকচারগুলো পড়েছি সেম স্ট্রাকচার, শুধুমাত্র অক্সিলারি ভার্বের ক্ষেত্রে ভেরিয়েশন আসবে। কোন জায়গাটায় দেখো, যেমন অবজেক্টের সাবজেক্ট এটা আগেও ছিল, এই যে অক্সিলারি ভার্বটা এখানে ওয়াজ ওয়ার আসবে টেন্স অনুসারে, এই জায়গাটা শুধুমাত্র একটু ভেরিয়েশন, বাকিটা সম্পূর্ণ আগের মতো। যেমন আমরা কি বলেছি, ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস সাবজেক্ট অবজেক্ট, অর্থাৎ পুরো স্ট্রাকচারটি সেম, শুধুমাত্র এই যে ভার্বের জায়গাটা ওয়াজ ওয়ার, এই জায়গাটা শুধু ভেরিয়েশন। এবং সব টেন্সেই আমরা শুধুমাত্র এই ভার্বের জায়গাটা একটু পরিবর্তন করে নেব টেন্স অনুসারে। বাকি যে স্ট্রাকচারটি রয়েছে এখানে কমপ্লিট আইডিয়া, এখানে পুরোটা আসলে সবগুলো টেন্সের ক্ষেত্রে একই ধরনের স্ট্রাকচার, যে প্রথমে অবজেক্টের সাবজেক্ট, পরে অক্সিলারি ভার্ব, পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল এবং পরে বাই, পরে সাবজেক্টের অবজেক্ট, ঠিক আছে? আশা করি বিষয়টি ক্লিয়ার, যেহেতু আমাদের এর আগে পড়েছে, এবং এটা আমরা শর্ট টেকনিকে মনে রাখার একটা
আইডিয়া দিয়েছি যে ওএপিবিএস, মনে আছে এটা? যাদের মনে নাই আমি আবারও বলে দিচ্ছি, রিপিট করে দেখো। ও দিয়ে হচ্ছে অবজেক্টের সাবজেক্ট, আর এ দিয়ে হচ্ছে অক্সিলারি ভার্ব অ্যাকর্ডিং টু দ্য টেন্স, এবং এরপরে হচ্ছে কি পি দিয়ে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এবং এরপর হচ্ছে বি দিয়ে বাই, এবং এরপরে সাবজেক্টের অবজেক্ট হচ্ছে এস। এটা হচ্ছে কি এই যে ও, অক্সিলারি ভার্ব হচ্ছে এ, ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে পি, বায়ের বি, আর এই যে সাবজেক্টের অবজেক্ট হচ্ছে এস। তাহলে এটা হচ্ছে ও এ পি বি এস, মনে আছে? আচ্ছা, আমি আবার একটু মেনশন করে দিচ্ছি, ও এ পি বি এস, ঠিক আছে? এই যে নিচের দিকে দেখো একটা বক্সে আমি বোল্ড করে দিচ্ছি ওয়ার্ডগুলো যেন মনে থাকে। ও সরি, এই যে এখানে এটাকে কার্য রেখেছি, এখানে ও এ পি বি এস। আচ্ছা, তাহলে এখানে আমরা যদি পাস্ট ইনফিনিট টেন্সের এক্সাম্পল গুলো দেখি, আই এইট রাইস, আই এইট রাইস যদি হয় আই এইট, এখানে এইট, এইট, এই যে এইট শব্দটা, এই এইটটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, জানি ইটের পাস্ট ফর্ম হচ্ছে এইট। তাহলে এই যে ভার্বের পাস্ট ফর্ম দেওয়া আছে, তাহলে আমরা সহজে চিনতে পারতেছি এই যে আই এইট রাইস, এই বাক্যটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে আমরা কি বলেছি যে পাস্ট ইনডিফিনিট টেন্স হলে আমরা প্যাসিভ ভয়েস কিভাবে করব? প্রথমে হচ্ছে অবজেক্টের সাবজেক্ট। তাহলে বাক্যে যেহেতু অবজেক্ট রাইস, আমরা এখানে নিয়ে এসেছি রাইস, এবং এরপরে কি অক্সিলারি ভার্বের জায়গায় হবে অ্যামিজার। আমরা অক্সিলারি ভার্বের জায়গায় পড়েছি যে ইনডিফিনিট টেন্সে পাস্ট ইনডিফিনিট হলে সেটা ওয়াজ অর হয়। তাহলে এখানে রাইস যেহেতু সিঙ্গুলার, এর জন্য ওয়াজ বসেছে। এরপরে কি বলবে? ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে এখানে ইট, সরি এইট ছিল ভার্বের পাস্ট ফর্ম, আমরা জানি যে এটা এই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইটেন, ঠিক আছে? এরপরে হচ্ছে বাই প্লাস অবজেক্ট, যেখানে বাই এবং এই সাবজেক্ট হচ্ছে আই, এই আই এর অবজেক্ট হচ্ছে মি, অবজেক্টিভ ফর্ম, ঠিক আছে? আচ্ছা, আশা করছি বিষয়গুলো এখন তোমাদের কাছে প্রথম দিকে যেমন একটু কঠিন মনে হয়েছিল, এখন হয়তো এটা আরো সহজ মনে হচ্ছে, যেহেতু আমরা এক্সাম্পল গুলো আগে থেকে করেছি। আচ্ছা, শুধুমাত্র এই টেন্সের ক্ষেত্রে এই যে অক্সিলারি ভার্বের জায়গাটা একটু ভেরিয়েশন এসেছে, বাকিটা কিন্তু সেম রয়েছে। আচ্ছা, আমরা এরপরে দেখো দ্বিতীয় এক্সাম্পল, দ্য প্লেড ফুটবল, সেম স্ট্রাকচার হবে। প্রথমে অবজেক্টের সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, এবং এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল এবং এর বাই, এবং এরপর হচ্ছে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, ঠিক আছে? তাহলে এই যে এই অবজেক্টের সাবজেক্ট ওয়াজ আর প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট, এই পুরো স্ট্রাকচারটি লিখে তুমি গ্রামার বই থেকে দেখে আরো অনেকগুলো সেন্টেন্স তুমি প্র্যাকটিস করে নাও, তাহলে হয়তো তোমার জন্য এটা আরো ভালো হবে এবং পরবর্তীতে এক্সারসাইজ করার সময় এটা সহজ মনে হবে। আশা করি পাস্ট ইনডিফিনিট টেন্সের এই ভয়েস চেঞ্জটা ক্লিয়ার, রুলসগুলো। চলো আমরা পরবর্তী টেন্সটা দেখি, পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটি মনে আছে? এটা টেন্সের স্ট্রাকচারটি হচ্ছে এমন, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্ব প্লাস আইএনজি। আচ্ছা, তাহলে এটার আমাদের যখন অ্যাক্টিভ টু প্যাসিভ রুলস এর প্রথম দিকে বেসিক আইডিয়াগুলো আমরা বলেছি বা জেনেছি, তখন আমাদের কি ছিল যে কন্টিনিউয়াস টেন্স হলে বিং হয়, মনে আছে? তাহলে এটা অ্যাক্টিভ টু প্যাসিভ করার রুলসটা কি হবে? যে অবজেক্টের সাবজেক্ট, সকল প্যাসিভে প্রথমে অবজেক্টের সাবজেক্ট হয়, এবং এরপরে কি ওয়াজ বিং অথবা ওয়্যার বিং। যেহেতু পাস্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্ব ওয়াজ ওয়্যার হয়, এজন্য এর সঙ্গে বিং যুক্ত হবে, মনে আছে? আমরা বলেছিলাম যে সকল কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্বের পরে বিং যুক্ত হয়। তাহলে বিং যুক্ত কোনো সেন্টেন্স সেটা কন্টিনিউয়াস মেনশন করবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে দেখো তাহলে কি আছে, যে প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, এরপরে ওয়াজ বিং অথবা ওয়্যার বিং, এবং এর পরবর্তী স্ট্রাকচারটা আসলে সেম আগের মতোই, যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট, ঠিক আছে? আচ্ছা, আমরা যদি এক্সাম্পলটা লক্ষ্য করে দেখো, আই ওয়াজ ইটিং রাইস, এই যে আই ওয়াজ ইটিং রাইস, এখানে আই হচ্ছে সাবজেক্ট, ওয়াজ ইটিং হচ্ছে ভার্ব, এবং এরপরে হচ্ছে রাইস হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে ওয়াজ ইটিং, যে ওয়াজ প্লাস ভার্ব প্লাস আইএনজি, আমরা সেন্টেন্সটি দেখেই চিনতে পারতেছি যে এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমি প্রথমেই বলেছিলাম যে কোনো একটা সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে গেলে আসলে প্রথমে টেন্স আইডেন্টিফাই করতে হবে। তাহলে এটি যেহেতু পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স অনুযায়ী এটা চেঞ্জ করব। রোলস যেটা ছিল সেটাই, শুধুমাত্র অক্সিলারি ভার্বের জায়গায় ওয়াজ বিং বা ওয়্যার বিং হবে। দেখো প্রথমে কি হবে? অবজেক্ট, তাহলে এখানে অবজেক্ট যেহেতু রাইস ছিল, তাহলে এখানে অবজেক্টের সাবজেক্ট হয়ে যাবে রাইস। এরপরে কি হবে? টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব ওয়াজ বিং অথবা ওয়্যার বিং, রাইস যেহেতু সিঙ্গুলার এখানে ওয়াজ বিং। এরপরে কি? ভার্বের পাস্ট পার্টিসিপল, এখানে মূল ভার্ব ছিল হচ্ছে ইটিং, এই ইটিং এর পাস্ট পার্টিসিপল ফর্ম হবে ইটেন, এবং এরপরে হচ্ছে বাই প্লাস অবজেক্ট, এই যে বাই, এবং এই সেন্টেন্সের সাবজেক্ট ছিল হচ্ছে আই, এই আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। আমরা আগেই বলেছি যে বাই এর পরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হবে, এবং এই নাউন প্রোনাউন আইডেন্টিফিকেশনে পড়েছি যে প্রেপোজিশনের পরে প্রোনাউনের সবসময় অবজেক্টিভ ফর্ম হয়।
এজন্য এখানে বায়ের পরে আই না হয়ে মি হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আশা করি যে এই প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস টেন্সের রুলসটি তোমাদের কাছে ক্লিয়ার। খুবই সহজ এটি আসলে। প্রথম হচ্ছে যে প্রথমে যদি তুমি এই যে অ্যাক্টিভ টু প্যাসিভের যে কোনো একটি টেন্সের স্ট্রাকচার মাথায় সেট করে নিতে পারো, তাহলে আসলে শুধুমাত্র অক্সিলারি ভার্বগুলোর ভেরিয়েশনটা জেনে নিলে হবে, বাকি সবগুলো সেম স্ট্রাকচারে হবে। আচ্ছা, আমরা এখন জেনেছি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এই যে দ্বিতীয় যে এক্সাম্পলটি রয়েছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, সেটা তোমরা নিজে নিজে করার চেষ্টা করো। যদি কোনো প্রবলেম ফেস করো এটা করতে, যে আমাকে মেসেজ বা কমেন্টের মাধ্যমে জানাও, আমি এটা আবার চেষ্টা করবো ক্লিয়ার করে দেওয়ার জন্য। আচ্ছা, এখন জানবো হচ্ছে আমরা পাস্ট পারফেক্ট টেন্সে। আমরা এর আগে জেনেছি হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, এবং তার উপরে প্রেজেন্ট টেন্সে জেনেছিলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তোমাদের কি মনে আছে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অক্সিলারি ভার্বের পরে কি বসেছিল? আচ্ছা, আমি যদি একটু উপরের দিকে স্ক্রল করি, এটা আমরা হচ্ছে যখন ভার্বের পরিবর্তনের রুলসগুলো দেখতে যাই, যে কন্টিনিউয়াস টেন্সে বসেছিল হচ্ছে বিং, আর এই পারফেক্ট টেন্সে বসেছিল হচ্ছে বিন। বিং আর বিন, যখন বিন বসবে তখন সেটা হচ্ছে পারফেক্ট টেন্স হবে, আর যদি বিং হয় তাহলে সেটা কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে এখন যেহেতু আমরা এই পাস্ট পারফেক্ট টেন্স দেখবো, তাহলে এই পাস্ট পারফেক্ট টেন্স, এই যে পাস্ট পারফেক্ট, তাহলে আমরা জানি পারফেক্টে বিন হবে। বিন কোথায় হবে? যে অক্সিলারি ভার্বের পরে বিন হবে। তাহলে স্ট্রাকচারটা কি হবে এটার? সেম স্ট্রাকচার, ঠিক আগেরগুলোর মতো। প্রথমে অবজেক্টের সাবজেক্ট, এরপরে হচ্ছে যেহেতু অক্সিলারি ভার্ব পাস্ট পারফেক্টে হ্যাড হয়, তাহলে হ্যাডের পরে বিন, হ্যাড বিন, এবং এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস সাবজেক্ট হবে, সেম আগেরগুলোর মতো যেগুলো ছিল। তাহলে তোমাদেরকে শুধুমাত্র ফোকাস করতে হবে কোন জায়গায়? এই যে অক্সিলারি ভার্বের জায়গাটায়, যেখানে অক্সিলারি ভার্ব হচ্ছে পাস্ট পারফেক্টে হ্যাড, তার সঙ্গে বিন হবে, ঠিক আছে? তো চলো আমরা এক্সাম্পলটা দেখি। আই হ্যাড ইটেন রাইস। আই হ্যাড ইটেন রাইস, এটা হচ্ছে একটা অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার, এবং আমরা জানি যে যখন সেন্টেন্সে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, তখন সেই সেন্টেন্সটি হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। এই যে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার, এই পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটিকে আমরা স্পেসিফাই করতে গেলে কি করতে হবে? প্রথমে অবজেক্টের সাবজেক্ট, তাহলে এখানে অবজেক্ট কোনটি? রাইস। তাহলে এই যে রাইস হচ্ছে সাবজেক্ট হবে। এরপরে টেন্সনের যে অক্সিলারি ভার্ব, এই যে হ্যাড বিন, তাহলে এখানে যেহেতু হ্যাড ছিল, আমরা অক্সিলারি ভার্ব হ্যাডের পরে এখানে বিন বসিয়েছি। এখানে দেখো একটা বিষয়, যেখানে কিন্তু হ্যাভ হ্যাজ এর মতো ভেরিয়েশন নেই, যে হ্যাভ হবে নাকি হ্যাজ হবে। পাস্ট পারফেক্ট সবসময় হ্যাড হয়, সো তোমার এখানে কনফিউশনও পড়তে হবে না, যে হ্যাডের পরে শুধু বিন বসিয়ে দিলে হবে। তাহলে প্রথমে হচ্ছে অবজেক্টের সাবজেক্ট রাইস, এরপর হচ্ছে অক্সিলারি ভার্ব হ্যাড, এবং তারপরে এই যেহেতু এটা পারফেক্ট টেন্স এজন্য বিন, তাহলে টোটালটা হচ্ছে হ্যাড বিন, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, এবং এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল স্ট্রাকচার অনুযায়ী মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ইটেন, এবং এরপর হচ্ছে বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট, এই যে বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট। ইজ ইট ক্লিয়ার? আই হোপ ইটস ক্লিয়ার, কারণ খুবই সহজ, আমরা ইতিপূর্বে করেছি এটা। তাহলে আমরা এখনো পর্যন্ত হচ্ছে প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্সটা জেনেছি। এখানে একটা বিষয় লক্ষ্য করার, যে আমি আসলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আর হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা আসলে গ্রামাটিক্যাল ভয়েস চেঞ্জের ব্যবহার খুব বেশি নেই, এই জন্য আমরা এটা স্কিপ করছি। এরপরও যদি কারো জানার ইচ্ছে হয় যে আমি পুরোপুরি জানবো, তাহলে আমাকে মেসেজ বা কমেন্ট বা ফোন কল করে জানিয়ে আমি তোমাকে ওই বিষয়গুলো আলাদাভাবে বুঝিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্সের তিনটা তিনটা করে ছয়টা বিষয় বা ছয়টা টেন্সের স্ট্রাকচার এবং এর পরিবর্তনের নিয়ম অ্যাক্টিভ টু প্যাসিভ জেনেছি। এখন জানবো হচ্ছে আমরা ফিউচার টেন্স নিয়ে। চলো আবার শুরু করি। তাহলে বিষয়টা হচ্ছে কি, যে প্রথমে হচ্ছে ফিউচার ইনডিফিনিট। তাহলে ফিউচার ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট টেন্সে অ্যাক্টিভ টু প্যাসিভে রূপান্তরের নিয়ম। তাহলে আমরা এই ফিউচার ইনডিফিনিটের স্ট্রাকচার কি হয়, এটার গ্রামাটিক্যাল নর্মাল স্ট্রাকচারটা কি সেন্টেন্স, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস প্রিন্সিপাল ভার্বের বেস ফর্ম বা মূল ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। আমি আবার বলি, যে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট, ঠিক আছে? তাহলে দেখো প্রথমে হচ্ছে সাবজেক্ট হচ্ছে আই, এরপর হচ্ছে উইল, যেহেতু এটা ফিউচার টেন্সের স্ট্রাকচার বা অক্সিলারি ভার্ব, এরপর হচ্ছে আমরা জানি যে উইল যেহেতু মডেল অক্সিলারি ভার্ব, এই জন্য এরপর সবসময় ভার্বের বেস ফর্ম হয়। ইট, এটা যে কোনো ভার্ব হইতে পারে, প্রিন্সিপাল ভার্বের বেস ফর্ম হবে সবসময়, অর্থাৎ শ্যাল এবং উইলের পর সবসময় ভার্বের বেস ফর্ম হয়। তাহলে এখানে যেহেতু সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট দেওয়া আছে, আমরা সহজে দেখেই সেন্টেন্সটি বুঝতে পারতেছি যে এটা হচ্ছে আসলে ফিউচার ইনডিফিনিট স্ট্রাকচার। তাহলে যখন এটা ফিউচার ইনডিফিনিট টেন্সে থাকবে, তখন এটা আমরা কিভাবে পরিবর্তন করব? আমাদের এই যে অ্যাক্টিভ টু প্যাসিভ চেঞ্জিং এর রুলস, সেম স্ট্রাকচার।
শুধুমাত্র কোন জায়গাটায় ফোকাস দিতে হবে আলাদাভাবে, এই যে শ্যাল বি অথবা উইল বি, এই জায়গাটা একটু দেখতে হবে। যে যেখানে ফিউচার ইনডিফিনিটে বেসিক স্ট্রাকচারে শ্যাল অথবা শুধুমাত্র উইল হয়, সেখানে বেসিক ভয়েস করার সময় শ্যালের পরে বি এবং উইলের পরে বি দিতে হবে। যেমন দেখো, তাহলে আমাদের স্ট্রাকচারটা প্রথমে কি, যে অবজেক্টের সাবজেক্ট, তাহলে এখানে অবজেক্ট যেহেতু রাইস, আমরা এখানে নিয়ে এসেছি রাইস। আচ্ছা, এরপরে কি, যে এখানে যেহেতু উইল দেওয়া আছে অক্সিলিয়ারি ভার্ব, মডেল অক্সিলিয়ারি ভার্ব, তাহলে এখানে উইলের যে উইল বসেছে এখানে, আমরা জানি যে মডেল অক্সিলিয়ারি ভার্ব যখন দেওয়া থাকবে তখন সেটা আসলে অ্যাক্টিভ টু প্যাসিভ কনভার্ট করার সময় অক্সিলিয়ারি ভার্বগুলো, মডেল অক্সিলিয়ারি ভার্বগুলো চেঞ্জ করতে হয় না। অর্থাৎ উইল থাকলে শ্যাল দিতে হবে না, শ্যাল থাকলে উইল দিতে হবে না, যেটা থাকবে ওটা দিলে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে এখানে উইল ছিল, আমরা উইল দিয়েছি, এবং এটা উইলের পরে কি আসবে, বি আসবে। কেন? কারণ এটা হচ্ছে গ্রামাটিক্যাল স্ট্রাকচার, আমরা পড়েছি যে অ্যাক্টিভ টু প্যাসিভ ফিউচার ইনডিফিনিট হলে সেখানে শ্যাল বি বা উইল বি হবে। আচ্ছা, তাহলে এখানে এই যে সাবজেক্টকে অবজেক্ট, সরি অবজেক্টকে সাবজেক্ট করার পরে টেনশনে যে অক্সিলিয়ারি ভার্ব, যেহেতু এটা ফিউচার ইনডিফিনিট, আমরা আগেই নোট করেছিলাম যে ফিউচার ইনডিফিনিট টেন্স হলে অক্সিলিয়ারি ভার্ব হবে উইল বি। মনে আছে? একদম প্রথম দিকে আমরা নোট করেছিলাম যে ইনডিফিনিট টেন্স হলে কি হবে, কন্টিনিউয়াস হলে কি হবে, পারফেক্ট হলে কি হবে। নোটটা একটু চেক করে দেখো, আমাদের এটা এখানে মেনশন করা আছে যে ফিউচার ইনডিফিনিট হলে সেখানে অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে উইল বি। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো, তাহলে এই যে অবজেক্টকে সাবজেক্ট প্লাস হচ্ছে উইল বি, এরপরে কি, ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে এখানে ভার্ব হচ্ছে কি, ইট, তাহলে ইটের পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে, ইটেন। এরপরে বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট, তাহলে এখানে যে বাই এবং সাবজেক্ট ছিল হচ্ছে আই, এই আয়ের অবজেক্ট হচ্ছে মি, অবজেক্টিভ ফর্মে। ঠিক আছে? তাহলে এই পুরো সেন্টেন্সটা তুমি আশা করি বুঝতে পেরেছো। শুধুমাত্র কোন জায়গাটা আলাদাভাবে ফোকাস করবে, এটা হচ্ছে উইল বি, বাকি স্ট্রাকচারটা সেম থাকবে। কারণ এটা যেহেতু ফিউচার ইনডিফিনিট টেন্স, এই জন্য আমার এখানে উইল বি হবে। ঠিক আছে? আশা করি বিষয়টি ক্লিয়ার। তাহলে এই যে এক্সাম্পল যেটি রয়েছে নিচের দিকে, এটি নিজে নিজে ট্রাই করো, এবং এছাড়াও গ্রামার বই থেকে সেন্টেন্স দেখে ফিউচার ইনডিফিনিট অন্যান্য সেন্টেন্সগুলি তুমি এক্সারসাইজ করতে পারো। যদি প্রবলেম ফেস হয় তাহলে আমাকে নক করো, আমি চেষ্টা করবো সেটার সলিউশন করে দেওয়ার জন্য। আশা করি প্রবলেম হবে না। আচ্ছা, এই ছিল আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অ্যাক্টিভ টু প্যাসিভ করার রুলস। সো লেটস নেক্সট। এখানে কি হবে, যে ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াসের নর্মাল স্ট্রাকচার কি, যে আমাদের ফিউচার কন্টিনিউয়াস হচ্ছে, আমরা তো জানি যে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্ব প্লাস আইএনজি হয়। তাহলে এখানে যখন আমরা প্যাসিভ ভয়েস করতে যাব, এখানে এক্সট্রা কি আসবে, বিং আসবে। যে এখানে এই যে শ্যাল বি থাকে, শ্যাল বি, এই শ্যাল বি থাকলে হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস স্ট্রাকচার। আমি আবার একটু মেনশন করতেছি ফিউচার কন্টিনিউয়াস টেন্সের বেসিক স্ট্রাকচারটা, সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি। নিচে থেকে একটা এক্সাম্পল যদি লক্ষ্য করো, আই উইল বি ওয়াইটিং, সরি আই উইল বি ইটিং রাইস, যে আমি ভাত খেতে থাকবো। তাহলে এই যে এখানে সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ইটিং, অর্থাৎ উইল বি ইটিং, এই যে উইল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি। তাহলে এরকম স্ট্রাকচার থাকলে সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আর ফিউচার কন্টিনিউয়াস টেন্স হলে এটা আমরা জানি কন্টিনিউয়াস টেন্সে কি বসে, বিং বসে। মনে আছে যে প্রেজেন্ট এবং পাস্ট কন্টিনিউয়াস আমরা এম, ইজার এবং ওয়াজ এর পরে বিং বসিয়েছিলাম। এটাও সেম স্ট্রাকচার, যেহেতু কন্টিনিউয়াস টেন্স শুধু বিং যুক্ত করলে হবে। আর এখানে উইল বি যেহেতু অক্সিলিয়ারি ভার্ব, উইল বি এর পরে বিং বসাবো। ঠিক আছে? তাহলে আমরা তাহলে এই এক্সাম্পলটি আমরা চলো স্ট্রাকচার অনুযায়ী শুরু করি। প্রথমে কি হবে, অবজেক্টের সাবজেক্ট, তাহলে এখানে অবজেক্ট যেহেতু রাইস, অবজেক্ট রাইস, এরপরে কি টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব। টেন্স এখানে উইল বি দেওয়া আছে, আমরা আগেই বলেছি যে মডেল অক্সিলিয়ারি ভার্ব যেটি দেওয়া থাকবে সেটি হবে, শুধুমাত্র টেন্স অনুযায়ী এই বিং যুক্ত করলে হবে এখানে। তাহলে এখানে যেহেতু উইল দেওয়া ছিল, আমরা এখানে উইল দিলাম। এরপরে আছে বি, যেটা দেওয়া ছিল টেন্সে বি, এবং এটা যেহেতু কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস, তাহলে এখানে কি বলেছি যে শ্যাল বি বিং অথবা উইল বি বিং হবে। তাহলে এখানে যেহেতু উইল বি দেওয়া ছিল, এরপরে শুধুমাত্র বিং যুক্ত করতে হবে, এই জন্য এখানে উইল বি বিং। ঠিক আছে? তাহলে আমার এখানে হচ্ছে অবজেক্টের সাবজেক্ট বসিয়েছি আমরা রাইস, শ্যাল বি বিং বা উইল বি বিং এর জায়গায় আমরা যেহেতু উইল বি দেওয়া ছিল এই জন্য বসিয়েছি উইল বি বিং, এবং এরপরে কি, ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে এখানে ভার্ব কি দেওয়া আছে, ইটিং, তাহলে এই ইটিং এর পাস্ট পার্টিসিপল কি, ইটেন, এবং এরপরে বাই এবং সাবজেক্টের অবজেক্ট। তাহলে এখানে এই যে ইটেনের পরে হচ্ছে বাই এবং সাবজেক্ট ছিল হচ্ছে আই, এটা বসে হচ্ছে মি। ঠিক আছে? আশা করি স্ট্রাকচারটি এবং সেন্টেন্সটি পুরোটাই ক্লিয়ার, কারণ ইতিমধ্যে আমরা এরকম প্রেজেন্ট এবং পাস্ট টেন্সে করেছি, কন্টিনিউয়াস টেন্সে। তাহলে এই যে এক্সাম্পল যেটি রয়েছে নিচে থেকে সেটি নিজে নিজে ট্রাই করো, হয়তো তুমি এটা করতে সক্ষম হবে। যদি এরপরে প্রবলেম হয় আমাকে নক করো। তাহলে আমরা এখন জেনেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং এই স্ট্রাকচারটি যেটা আগেই বলেছি যে সেম স্ট্রাকচার,
সবগুলো অ্যাক্টিভ টু প্যাসিভে, শুধুমাত্র অক্সিলারি ভার্বের জায়গাটায় ভিন্ন বা ভিন্নভাবে ফোকাস করতে হবে যেন এটা ভেরিয়েশন বা টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্বের ব্যবহারটা ঠিক থাকে। ঠিক আছে? আচ্ছা, সো লেটস টু দ্য নেক্সট। ফিউচার পারফেক্ট। আমরা যদি ফিউচার পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস করতে চাই, তাহলে আমার প্রথমে কি করতে হবে, যে সেন্টেন্সটি দেখে আসলে সেটি ফিউচার পারফেক্ট কিনা সেটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। যেমন নিচের দিকে এক্সাম্পল দেখো, আই উইল হ্যাভ ইটেন রাইস। তাহলে এখানে হচ্ছে যে এই যে উইল হ্যাভ ইটেন, অর্থাৎ উইল অথবা শ্যাল প্লাস হ্যাভ প্লাস মূলরে পাস্ট পার্টিসিপল, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। যে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস হ্যাভ হ্যাভ প্লাস মূলবারের পাস্ট পার্টিসিপল। আমি আবার বলি, সাবজেক্ট প্লাস উইল অথবা শ্যাল প্লাস হ্যাভ প্লাস মূলবারের পাস্ট পার্টিসিপল, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। তাহলে যখন এই ফিউচার পারফেক্ট টেন্স থাকবে তখন আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করব, যে এই যে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ থাকবে, এই শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ এর পরে বিন হবে। কেন বিন হবে? আমরা আগেই বলেছি যে পারফেক্ট টেন্সে সবসময় অক্সিলারি ভার্বের পরে বিন হয়, মনে আছে? যে প্রেজেন্ট পারফেক্ট হয়েছিল হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, পাস্ট পারফেক্ট হয়েছিল হচ্ছে হ্যাড বিন, আর এখানে যেহেতু এটা ফিউচার পারফেক্ট এজন্য এখানে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন। ঠিক আছে? আচ্ছা, তাহলে বাকি স্ট্রাকচারটা আসলে সেম আগের মতোই সবগুলোর, যে এই যে অবজেক্টের সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট। তাহলে চলো আমরা এটা পরিবর্তন করি। আই উইল হ্যাভ ইটেন রাইস, এই সেন্টেন্সে সাবজেক্ট হচ্ছে আই, উইল হ্যাভ ইটেন এই হচ্ছে ভার্বের স্ট্রাকচার ফিউচার পারফেক্টের, এবং রাইস হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে দেখো যে অবজেক্ট যেহেতু রাইস, আমরা প্রথমে কি করব, অবজেক্টের সাবজেক্ট। তাহলে অবজেক্টের সাবজেক্ট হচ্ছে রাইস, আমরা অবজেক্টের সাবজেক্ট করে ফেললাম। এরপরে কি হবে, আমরা বলেছি যে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন। তাহলে এখানে তো উইল হ্যাভ দেওয়া ছিল, তাহলে এখানে কি হবে, উইল হ্যাভ বিন, যেই মডেল অক্সিলারি ভার্বটা দেওয়া থাকবে সেটা দিয়ে পরে শুধু বিন যুক্ত করলে হবে। তাহলে এখানে উইল হ্যাভ ছিল, এখানে উইল হ্যাভ বিন হবে। বিন কেন হবে, কারণ এটা হচ্ছে পারফেক্ট টেন্স এই জন্য। তাহলে এখানে উইল হ্যাভ দেওয়া ছিল, আমরা এই জন্য বলেছি উইল হ্যাভ বিন। ঠিক আছে? তাহলে প্রথমে অবজেক্ট, এরপরে হচ্ছে উইল হ্যাভ বিন, এরপরে কি, ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে ইটেন। আমরা জানি যে পারফেক্ট টেন্সে ভার্বের পাস্ট পার্টিসিপল সবসময় দেওয়া থাকে, এজন্য আমরা এখানে এই ভার্বের পাস্ট পার্টিসিপল ইটেন ইটেন দিলাম এখানে। এরপরে কি, বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট, এই যে এখানে পরবর্তীতে হচ্ছে বাই, এবং সাবজেক্ট ছিল আই, আয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। ঠিক আছে? তাহলে এখানে পুরো স্ট্রাকচারটাই কোন রুলসে এসেছে, এই যে এটার এই স্ট্রাকচারে একটা হচ্ছে সাবজেক্টের অবজেক্ট প্লাস উইল হ্যাভ বিন অথবা শ্যাল হ্যাভ বিন প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট। ইজ ইট ক্লিয়ার? আশা করি বিষয়টি ক্লিয়ার। এবং এটা আমরা সংক্ষেপে মনে রাখার একটা সিস্টেম বলেছিলাম যে ওএপিবিএস, মনে আছে? না হলে ভিডিওটি একটু পিছনের দিকে ব্যাক করে আবার স্ট্রাকচারটি দেখে না। যে অবজেক্টের সাবজেক্টের জন্য হচ্ছে ও, আর অক্সিলারি ভার্ব বা হচ্ছে এ, আর পি দিয়ে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল বাই বি, এবং সাবজেক্ট অবজেক্ট হচ্ছে এস। ওএপিবিএস, অর্থাৎ পুরো স্ট্রাকচারটি সংক্ষেপে মনে রাখার জন্য। ঠিক আছে? আশা করি এখন আর পরিবর্তনে তোমাদের কোনো সমস্যা হচ্ছে না। এবং আমাদের এই যে টোটাল হচ্ছে 9টি টেন্সের স্ট্রাকচার আমরা এখানে জেনেছি যে কিভাবে অ্যাক্টিভ টু প্যাসিভ করতে হবে। প্রথমে জেনেছি হচ্ছে আমরা প্রেজেন্ট টেন্সের 3টি, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, এবং এরপরে জেনেছি পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, এবং এখন আমরা জেনেছি হচ্ছে ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট টেন্সে। এই 9টি টেন্সের স্ট্রাকচার যদি তুমি ফলো করে ভয়েস অ্যাক্টিভ টু প্যাসিভ চেঞ্জ করতে পারো, তাহলে এখানে তুমি পুরো বিষয়টাই তোমার আসলে কাভারেজ হয়ে যাবে। এরপরেও এখানে বিভিন্ন ব্যতিক্রম রুলস রয়েছে অ্যাডভান্স লেভেলে, সেখানে আমি একটু যদি মেনশন করি তোমাকে, যে যেমন আমি জাস্ট একটু বলে দিচ্ছি, যেমন এখানে বাই, বাইয়ের পরিবর্তে অন্যান্য প্রেপোজিশন বসে সেখানে, বা এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স রয়েছে, ইম্পারেটিভ রয়েছে। এই বিভিন্ন স্ট্রাকচারগুলো আমরা এই ভিডিওর পার্ট 2-তে আলোচনা করব। আমরা আজকে শুধুমাত্র এখানে টেন্স ফলো করে আলোচনা করেছি, সেটা প্রথমে প্রেজেন্ট টেন্স, পরে পাস্ট টেন্স, এবং এরপরে ফিউচার টেন্স। আমরা পরবর্তী দিনের ভিডিওতে আমরা হচ্ছে অ্যাডভান্স লেভেলের কিছু রুলস এবং ব্যতিক্রম যে ব্যবহারগুলো রয়েছে, সেটা ইম্পারেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, বা কিছু কি বলে ব্যতিক্রম ব্যবহার রয়েছে বয়েজের, এক্সেপশনাল, আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দোয়া করি। ওকে, থ্যাংক ইউ।